ওয়েলকাম ভিউয়ার, ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা পড়ব ফেনলের অ্যাসিডিটি অফ ফেনল। ফেনল আর অ্যাসিডিক আমরা জানি, ফেনলের ওএইচ গ্রুপটা এই রিংয়ের সাথে রেজোনেন্স করে বলে ফেনলটা অ্যাসিডিক, মানে H প্লাসটা সহজে ছাড়তে পারে। অ্যাসিডিটির প্রমাণ কি? ফেনলের অ্যাসিডিটির প্রমাণ এটা NaOH এর সাথে খুব সহজে রিঅ্যাকশন করে। ফেনল এই H প্লাসটা যদিও সোডিয়াম বাইকার্বনেটের সাথে রিঅ্যাকশন করে না, এছাড়াও মানে অ্যাসিডের যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সেগুলো ফেনলের মধ্যে দেখা যায়, সেগুলোই আমরা আজকে আলোচনা করব। কেন অ্যাসিডিক, ওর মধ্যে কীরকম সাবস্টিটিউয়েন্ট থাকলে সেটা অ্যাসিডিটি বেশি দেখায়, বা ওর মধ্যে কীরকম সাবস্টিটিউয়েন্ট থাকলে অ্যাসিডিটি অনেক কমে যায়, এবং এই অ্যাসিডিক নেচারের জন্য তার কি কি মানে কোন কোন রিঅ্যাকশনের মধ্যেই অ্যাসিডিক নেচারটা প্রকাশ পায় সেগুলো আমরা আজকে এখানে দেখব। তো এখানে যেটা আমি মেনলি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আর কিছু নয়, এই যে কম্পাউন্ডগুলো লিখেছি দেখছো, 8টা প্রশ্ন আছে, 8টা সেট অফ কম্পাউন্ডস আছে, যে কম্পাউন্ডগুলো এরকম সিকোয়েন্স পড়ে বিভিন্ন পরীক্ষায়, বোর্ডে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তো এগুলো করতে হবে, এগুলো নিয়ে সবারই তো ভয় আছে একটু। আমি কিভাবে এক্সপ্লেন করছি দেখো, মোটামুটি ফেনলের অ্যাসিডিটির উপর যা প্রবলেম হয় বেশিরভাগই করে দিয়েছি। তার মানে এই নয় যে এই 8টার মধ্যেই সব পড়বে, কিন্তু কনসেপ্টগুলো সব এরকমই থাকবে, একটার সাথে আরেকটা অন্যভাবে জুড়ে দিয়ে আসতেই পারে, কিন্তু এই রকম কনসেপ্টের মধ্যেই পড়বে। তাহলে এই প্রশ্নগুলো কি 2 থেকে 8 এই প্রশ্নগুলো দেওয়া আছে অ্যাসিডিটির অর্ডার, ইনক্রিজিং বা ডিক্রিজিং যে কোনো একটা অর্ডারে আমরা করব। আর প্রথম কোশ্চেনটা দেওয়া আছে হুইচ ওয়ান ইজ মোস্ট অ্যাসিডিক, যদিও এটারও অর্ডার তোমরা করে নিতে পারবে আমরা জানি। এখন অ্যাসিডিটি কিসের উপর ডিপেন্ড করে? দুইভাবে এটাকে ব্যাখ্যা করা যায়, জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে আমরা পড়েছি। 1 নম্বর হলো, দুটো যদিও একই জায়গায় থেকে আসছে, যত সহজে H প্লাস আয়ন ছেড়ে দেয় কোনো একটা কম্পাউন্ড, যত সহজে H প্লাস আয়ন ছেড়ে দেবে তার অ্যাসিডিটি তত বেশি হবে। এটা একটা কনসেপ্ট। এটাকে অন্যভাবে ব্যাখ্যা করা যায়, H প্লাসটা ছেড়ে দেওয়ার পর কনজুগেট বেসটা যত বেশি স্টেবল, সেটা বোঝাবে অ্যাসিডটা তত বেশি অ্যাসিডিক ছিল। যত সহজে H প্লাস আয়নটা ছাড়বে তত সহজে ওই অ্যানায়নটা তৈরি হবে, যেটাকে কনজুগেট বেস বলা হয়, এবং সেই কনজুগেট বেসটা স্টেবিলিটি তত বেশি হবে। আবার বলছি, কোনো একটার অ্যাসিডিটি যত বেশি সহজে H প্লাস ছাড়বে, তার মানে ওর করেসপন্ডিং যে অ্যানায়নটা তৈরি হবে সেটার স্টেবিলিটি বেশি হবে। তার মানে কনজুগেট বেস যত স্টেবল তত অ্যাসিডিটি বেশি। আমরা অত ঝামেলায় যাব না, আমরা শুধু যে 4টে করে সেট নিয়ে আলোচনা করছি তাদের মধ্যে কি কনসেপ্টটা কি, KUI কি মানে মেন কনসেপ্টটা কি সেটা দেখে অ্যানালিসিস করব। দেখো সহজ লাগবে। এটা দেখে প্রথমে বলেছে এটার মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক। কোশ্চেনটা কেন এইভাবে পড়ে, এটা তো সিকোয়েন্স দিতেই পারে, সিকোয়েন্সও দিতে পারে অবশ্যই। কোশ্চেনটার মধ্যে যে ঝামেলাটা আছে সেটা হলো ফ্লুরিন আছে, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট, ফলে ফ্লুরিন বেশি তীব্রভাবে ইলেকট্রনগুলোকে উইথড্র করবে অ্যাওয়ে ফ্রম দ্য রিং অ্যান্ড অলসো ফ্রম দ্য ওয়েজ গ্রুপ, ফলে অ্যাসিডিটি বেশি হবে। এটা আমাদের কনসেপ্ট। বাট এখানে একটা অন্য কনসেপ্টও ভাবতে হবে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মানে হ্যালোজেনগুলোর লোন পেয়ার আছে। আমি দুটো দিয়ে দেখাচ্ছি, সব কটারই আছে। ফ্লুরিন এখানে বন্ডটা তৈরি করে রেজোনেন্স করতে পারে, ক্লোরিনও করতে পারে, কিন্তু ফ্লুরিনের ইলেকট্রনগুলো 2p-তে আছে, কার্বনের 2p এর সাথে ওভারল্যাপটা হচ্ছে। তাহলে এখানে 2p ওভারল্যাপ, এখানে 3p ওভারল্যাপ, তাহলে এই ওভারল্যাপটা অনেক বেটার হবে। তার মানে ইলেকট্রন নেগেটিভিটির জন্য ফ্লুরিনের একটা ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার থাকলেও
এটা প্লাস এম এফেক্ট বা মেসোমেরিক এফেক্ট, পজিটিভ মেসোমেরিক এফেক্ট বা প্লাস আর এফেক্ট যাই বলো না কেন, এটা ওই উইথড্রয়িং এফেক্টটাকে কমিয়ে দিচ্ছে। ফলে এটা অত ভালো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসাবে কাজ করতে পারছে না, যেটা ক্লোরিন কিন্তু পাচ্ছে। তোমরা জানো ক্লোরিনে -I +R এই ঘটনাটার জন্য ইলেকট্রোনেগেটিভিটি যথেষ্ট বেশি, যদিও ফ্লুরিনের থেকে বেশি নয়। ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, -I এফেক্টটা আছে ইলেকট্রোনেগেটিভিটির জন্য, আবার +R এফেক্টটা আছে যেটা, সেটা অতটা ভালো নয়, কারণ এখানে 3p2p ওভারল্যাপ। সেই জন্য -Iটা বেশি হওয়ার জন্য এখানে ক্লোরোবেনজিন, এদের তো আবার ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, ফলে ক্লোরোবেনজিনের অ্যাসিডিটি, ক্লোরিন সাবস্টিটিউটেড ফেনলের অ্যাসিডিটি অন্য কম্পাউন্ডগুলোর থেকে বেশি, অন্য হ্যালোজেন ডেরিভেটিভগুলোর থেকে বেশি। মানে হচ্ছে প্যারাফ্লুরোফেনল, প্যারাক্লোরোফেনল, প্যারাব্রোমোফেনল, প্যারাআয়োডোফেনলের মধ্যে প্যারাক্লোরোফেনল বেশি অ্যাসিডিক। সবকটাকে এত জটিলভাবে এতক্ষণ ধরে ব্যাখ্যা করা সম্ভব নয়, ভালো করে মন দিয়ে শোনো। সম্ভব নয় মানে তোমরা যদি ওটা বুঝে গিয়ে থাকো এগুলো বুঝে যাবে ইজিলি। 2 প্রবলেমটায় বলা আছে, আমরা ওটাকে মুছে দিই, তাহলে আমাদের কাছে সুবিধা হবে, লিখতে জায়গা পাবো। 2 প্রবলেমটা কি বলা আছে, 2 প্রবলেমটায় OH গ্রুপ আছে, মানে সবই ফেনল হবে, আমি ফেনল পড়াচ্ছি, ফেনলের প্রপার্টিজ পড়বো আমরা। এখানে প্যারাপয়সানে মিথাইল গ্রুপ আছে, এটা NO2 গ্রুপ, এটা NO2 গ্রুপ। আমরা জানি NO2 গ্রুপের স্ট্রং -I এবং -R এফেক্ট আছে, বাট মেটাপয়সানে অনলি -I কাজ করবে, প্যারাপয়সানে -I কম কাজ করবে, -Rটাও কাজ করবে। মিথাইল গ্রুপের হাইপার কনজুগেশন কাজ করবে, এখানে তো কোনো গ্রুপই নেই। তাহলে দেখে আমাদের কাছে খুব ক্লিয়ার যে কোনটা সব থেকে বেশি হবে। এখানে কম্পাউন্ডগুলোকে ডেজিগনেট করা থাক, সব থেকে বেশি পরিমাণে টানবে এটা, তার মানে ডি সবচেয়ে বেশি স্টেবল, বেশি অ্যাসিডিক হবে। মানে এইখান থেকে ইলেকট্রন টেনে নেওয়া মানে তোমাদেরকে একটু দেখায়, একবারে টেনে নিয়ে দেখায়, বিভিন্ন স্টেপে না দেখিয়ে। এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, তার মানে এটা পজিটিভ হবে অক্সিজেনটা। আর তোমরা জানো অক্সিজেন পজিটিভ মানে সেটা খুব আনস্টেবল হয়ে যাবে, ফলে এখান থেকে প্রোটনটা ছেড়ে দিয়ে অক্সিজেনটা নিউট্রাল হতে চাইবে, ফলে অ্যাসিডিটি বেড়ে যাবে। ওয়ান্স এগেন আই ওয়ান্ট টু রিপিট, এই লোন প্যাডটা যদি এখানে বারবার ঘুরে ঘুরে আসে তাহলে অক্সিজেনটা পজিটিভ হয়ে যাবে, এর -R এফেক্টের জন্য এখানে ইলেকট্রনগুলো আসছে, ফলে অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ ইজ আনস্টেবল স্ট্রাকচার, তাহলে এখান থেকে প্রোটন বেরিয়ে যাবে, তাহলে প্রোটন বেরিয়ে যাবে মানে এটা অ্যাসিডিটি দেখাবে। এখানেও তাই -I, এখানে আবার হাইপার কনজুগেশন, তাহলে ডেফিনেটলি ডি এর থেকে সি কম হবে, আর সব থেকে কম হবে এখানে তো কোনো উইথড্রয়িং গ্রুপও নেই, ডোনেটিং গ্রুপও নেই, ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে এরকম গ্রুপও নেই, আবার ইলেকট্রন ডেন্সিটি কমাচ্ছে এরকম গ্রুপও নেই, কিন্তু এখানে আবার ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে এরকম গ্রুপ আছে। আমরা জানি যে কোনো অ্যাসিডিটির ক্ষেত্রে যত বেশি উইথড্রয়িং গ্রুপ থাকবে তত সহজে H+ ছাড়বে, ফলে এটা ঠিক উল্টো নেগেটিভিটি দেখাচ্ছে, ফলে এটা বি, এটা এ, DCAB। আই থিঙ্ক ইউ গট ইট। নেক্সট প্রবলেমটা যায়। নেক্সট প্রবলেমটা কি আছে, মিথাইল গ্রুপ আছে, Cl আছে, OCH3 আছে, NO2 আছে। দেখে বুঝতে পারছো কোনটা সবচেয়ে বেশি হবে, NO2 সবচেয়ে বেশি হবে, একটু আগেই করলাম, তাহলে ডি সব, তারপর হবে ক্লোরিন মানে বি, OCH3 আর CH3 এর মধ্যে এখানে হাইপার কনজুগেশন কাজ করবে, এখানে রেজোনেন্স কাজ করবে, আবার এখানে ডোনেশনটা বেশি এফেক্টিভ হবে, ফলে এখানে বেশি পরিমাণে ইলেকট্রন ডোনেট করে দেবে, ফলে অ্যাসিডিটি অনেকটা কমে যাবে, মানে সি এরটা সবচেয়ে কম হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। লেখাগুলো অনেক ক্লোজ হয়ে গেছে, আমি একসাথে সবকটা প্রবলেমকে লিখতে চেয়েছিলাম। সময় বাঁচানোর জন্য লিখে নিয়েছি, সব সময় লিখে যে নিয়ে রাখবো সেরকমও নয়। এখানে দেখো আমি বলে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, খুব পপুলার প্রবলেম, এটা পরীক্ষায় প্রায়ই আসে, এটা বোর্ডেও আসতে পারে, এটা এত পপুলার। মানে এই ধরনের এত ফেনল ডেরিভেটিভ দিয়ে এতগুলো প্রবলেমের মধ্যে সবগুলো বোর্ডে এরকম আসে না সবসময়, তবে এই প্রবলেমটা বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ।
এগুলো বিভিন্ন বিভিন্ন এন্ট্রান্স এক্সামে আসে। NO2 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 এখানে কিছু নেই, তাহলে বুঝতেই পারছো NO2 তো -I -R আছে, তাহলে এটা সবচেয়ে কম হবে একদম। আমি আগে লিখে ফেলি বাবা, ডি সবচেয়ে কম। সবচেয়ে বেশি কোনটা হবে? এটার -I, এটার -I -R, এটার -I -R। এখন বুঝতেই পারছি বি এরটা ডি এর থেকে একটু বেশি হবে, কিন্তু এ সি এর থেকে কম হবে। এগুলো বোঝা যাচ্ছে। এইভাবে আমি করি, সব থেকে বেশি সব থেকে কম, এগুলো আগে করে নিই বা যেটা পাচ্ছি সেটা লিখে নিই। এই দুটো কম্পাউন্ডের মধ্যে অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলের মধ্যে কী হয় এটা নিয়ে অনেক ডাউট আছে ছেলেদের, ডাউট হয়। আমি ডেটা দেখে বলছি, কারণও বলে দেবো, লজিকও বলে দেবো। এটার অ্যাসিডিটি প্যারাটার চেয়ে সামান্য কম হয়। অর্থোনাইট্রোফেনলের অ্যাসিডিটি প্যারানাইট্রোফেনলের থেকে সামান্য কম। কেন কম? ফেনল এখানে NO2 গ্রুপের সাথে একটা হাইড্রোজেন বন্ড করে। অ্যাকচুয়ালি ফেনল তো খুব কম অ্যাসিডিক, NaHCO3 এর সাথেও বিক্রিয়া করে না, এত কম অ্যাসিডিক। সেখানে যদি এরকম একটা হাইড্রোজেন বন্ড হয়ে থাকে, ফলে এখান থেকে H+ ছাড়া প্রবণতা একটু হলেও কম হবে। তাই প্যারারটা সবচেয়ে বেশি হয়, মানে C > A, এইভাবে হবে। তবে এই যে কনসেপ্ট আমি বললাম, এটা ছেলেটা আবার COOH এর সাথে মেশাতে চায়। COOH ইটসেলফ, ওখানে হাইড্রোজেন বন্ড অতটা কাজ দেবে না। COOH ইটসেলফ ইজ ভেরি অ্যাসিডিক। তখন কি হবে? তখন H+ তো এমনি বেরোতে চাইছে, COOH গ্রুপের অ্যাসিডিটি অনেক বেশি ফেনলের চেয়ে, অনেক বেশি। ফলে ওই ছোট্টখাটো অল্প দুর্বল হাইড্রোজেন বন্ড ওখানে কোনো এফেক্ট করতে পারবে না। এটা যেন মাথায় থাকে, এই ভুলটা যেন না হয়। 5 প্রবলেমটা খুব ভাইটাল, ভীষণ গুরুত্বপূর্ণ। 5 প্রবলেমটা আছে OCH3 গ্রুপ, OH গ্রুপ আর OCH3 গ্রুপ আছে ওখানে। এখন OCH3 গ্রুপ কি করে? অর্থ আর প্যারা পজিশনে থাকলে ইলেকট্রন ডোনেট করে, সেটা তো এইমাত্র জানলাম। রেজোনেন্সের মাধ্যমেও করে, আবার আই এফেক্টের মাধ্যমে টানে। অক্সিজেন যেহেতু আছে, এটা আই এফেক্ট কাজ করছে এখানে। আমি তোমাদেরকে একটু ঝামেলার জায়গাটা বলি, মানে এখানে ঝামেলাটা কি হতে পারে সেটা তোমাদেরকে বলে দিই একটু। ঝামেলাটা হলো এখানে যে এখানে শুধু অনলি -I, এখানে -I প্লাস আর, এখানে -I প্লাস আর। তাহলে প্লাস এটার আবার কিছু নেই, প্লাস আর কি করছে? অ্যাসিডিটি কমাবে, ইলেকট্রন ডেনসিটি বাড়াবে, মানে অ্যাসিডিটি কমাবে। তাহলে -I আছে, অনলি -I আছে শুধুমাত্র 2 নম্বর কম্পাউন্ডে, মানে বি সব থেকে বেশি হবে। তারপর ডেফিনেটলি ডি হবে, কারণ এগুলো সব প্লাস আর আছে। এই দুটোর মধ্যে অ্যাসিডিটি খুব কাছাকাছি হয়। এখন তোমাদের মনে হতে পারে যে এর তো -I কাছে আছে, বেশি হবে, ঠিকই, ওরই বেশি হবে, এটারই বেশি হবে। কিন্তু কেন বেশি হবে তার কারণটা বুঝে নাও। এর -Iটা কাছাকাছি আছে, এর ভ্যালু পিকে ভ্যালু দিয়ে আমি বলি, এর পিকে ভ্যালুটা 9.8 এর মতো, আর এটার পিকে ভ্যালু 10.21, যদি আমি ভুল না হয়, যতদূর আমার মনে পড়ছে। তাহলে পিকে ভ্যালু কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট থেকে বের করা একটা ভ্যালু, ফলে সামান্য ডিফারেন্স আছে। অ্যাসিডিটিটা এর বেশি -I এফেক্টের জন্যই হয় মনে হয়। এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে প্লাস আর আছে, -I কেন এরকম হচ্ছে? এই যে OH গ্রুপটা এখানে আরেকটা এফেক্ট কাজ করানোর চেষ্টা করবে, ভাবার চেষ্টা করবে। এই যে OH গ্রুপটা আছে, এই OH গ্রুপটা তো অ্যাসিডিটি শো করছে, আর এই OCH3 গ্রুপটা এর উপর কি প্রভাব ফেলছে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এটা যদি রেজোনেন্স করে, ফলে এর অ্যাসিডিটি অনেক অনেক কমে যাচ্ছে, কিন্তু -I এফেক্ট ওর অ্যাসিডিটি আবার কি করছে? বাড়িয়ে দিচ্ছে, অ্যাসিডিটি বাড়ানোর চেষ্টা করছে। এটা কি করছে? এখানেও -I এফেক্ট কাজ করছে, কিন্তু অনেক দূরে, ফলে -I এফেক্টের এক্সটেন্টটা অনেক কমে যাচ্ছে। সেই হিসাবে আমরা এই ট্রেনটা করলাম। চলে আসি পরেরটায়। OH গ্রুপ সবকটা দিয়ে আছে, পরেরটায় দেখতে পাচ্ছি আমরা OH গ্রুপ সবকটা দিয়ে আছে, আর কি আছে? একটা CN, একটা CHO, একটা F, একটা NH2।
এই প্রবলেমটার মধ্যে কি ঝামেলা হতে পারে, কি মনে হতে পারে আমাদের, যে এখানে ফ্লুরিন আছে, আবার সেই ফ্লুরিন, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন এই সব আছে, ইলেকট্রোনেগেটিভিটি অনুযায়ী করবো না অন্য কিছু করব। আমি একটা জিনিস এঁকে দেখাই তোমাদেরকে, ওয়েজ গ্রুপ, আমি বারবার বলছি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বেশি থাকবে অ্যাসিডিটি তত বেশি হবে। তাহলে এই যে লোন পেয়ারটা নিয়ে যদি আমি রিয়্যাক্ট করাই, সিএইচও গ্রুপের ক্ষেত্রে হচ্ছে, এই দুটো একই রকম স্ট্রাকচার দেখা যাচ্ছে এই দুটোর মধ্যে। এদের ক্ষেত্রে কি হয়, মাইনাস আই আছে ইলেকট্রোনেগেটিভিটির জন্য, খুব ভালো করে মন দিয়ে শুনবে, ফ্লুরিন এই মতো দেখিয়েছি, আবার প্লাস আরও আছে, এবং প্লাস আরটা বেশ ভালো প্লাস আর, কারণ এখানে টুপি ওভারল্যাপ, ফ্লুরিনের লোন পেয়ারগুলো টুপি অরবিটালে আছে, কার্বনের যে ডাবল বন্ডের সাথে হচ্ছে সেগুলো সব টুপির ওভারল্যাপ, ফলে টুপি ওভারল্যাপ, এনার্জি গ্যাপটা কম, প্লাস আরটা খুব ভালো হবে। তার মানে এই দুটো কম্পাউন্ডের অ্যাসিডিটি এদের থেকে বেশ কম। সমস্যাটা হলো এই দুটোর মধ্যে কোনটা বেশি হবে, আর একটা সমস্যা হলো এই দুটোর মধ্যে কোনটা বেশি বা কম হবে। সিএইচও গ্রুপ বা সিএন এইগুলো মাইনাস আই এফেক্টের যে সিকোয়েন্সটা আছে, মাইনাস আই এফেক্টের যে ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডার, সেগুলো একটু মনে রাখতে পারলে ভালো হয়। তবে আমি বলি কার্বনটা এসপি হাইব্রিডাইজড, আবার এখানে ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেন অ্যাটমও আছে, ফলে এটার উইথড্রয়িং পাওয়ারটা বেশি হয়, সেই জন্য সিএন ইজ গ্রেটার দ্যান সিএইচও, তার মানে এ ইজ গ্রেটার দ্যান ডি। এ আর ডি সব থেকে বেশি হবে বলেছিলাম, এই দুটোর মধ্যে কোনটা বেশি হবে। NH2 গ্রুপও ডোনেট করছে, এফটাও ডোনেট করছে, কিন্তু মাইনাস আইটা কার বেশি, ফ্লুরিনের বেশি নাইট্রোজেনের থেকে অনেকটাই, ফলে বেশি হবে বি গ্রেটার দ্যান সি, এডিবিসি। পরের কোশ্চেন, OH CH3 CH3 CH3, এটার বুঝতেই পারছো অনলি প্লাস আই, এটা হাইপার কনজুগেশন, এটারও হাইপার কনজুগেশন, এটার কিছু নেই, তাহলে বুঝতেই পারছো সবচেয়ে বেশি কোনটার হবে, সবচেয়ে বেশি ফেনল, তারপর এটা, তারপর এটা, সবার শেষে এটা হবে, কারণ এটা সব থেকে কাছে প্লাস আই দিচ্ছে। ভেরি সিম্পল কনসেপ্ট, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। 8-এর প্রশ্নটা খুব পপুলার কোশ্চেন, সমস্ত স্যার আলোচনা করেন, এবং বিভিন্ন বইতেও এটা আলোচনা করা থাকে, বইতে এই প্রবলেমটা দেওয়া থাকে, তারপরও ছেলেটা কী করে ভুল করে বুঝি না। আমি এটাকে একটু বড় করে লিখছি, বারবার ভুল হয়ে যায়, কারণ আমরা সবার আগে আই এফেক্ট পড়ি, আই এফেক্টটা পড়ি বলে সব সময় আমরা আই এফেক্ট দিয়ে এটাকে ব্যাখ্যা করতে চাই। আই এফেক্ট আমাদের কাছে খুব ফেভারিট, এই সাইকোলজিটা দেখবে, যে কোনো কিছু পেলে সবার আগে সেটাকে আই এফেক্ট দিয়ে ব্যাখ্যা করে দাও, তাহলেই কাজ মিটে গেল, আমরা একদম খুব একদম কমফোর্টেবল ফিল করি। আই এফেক্ট দিয়ে ডিসকাস করতে গিয়ে আমরা বেশ সব ক্ষেত্রেই কমফোর্টেবল ফিল করি। সেই আই এফেক্ট কি বলছে আর অন্য কোনো এফেক্ট আছে কি না সেই দুটো আমরা দেখে নেব। দেখো এটা CH2 CH3, এটা OH CH3 হোল 2 আর OH এইটা। আই এফেক্ট দিয়ে যদি আমরা হিসাব করি, খুব মন দিয়ে শুনবে, এটা সব থেকে বেশি প্লাস আই এফেক্ট আছে, সব থেকে কম অ্যাসিডিক, আর এটা সব থেকে কম আই এফেক্ট আছে, সব থেকে বেশি অ্যাসিডিক, কিন্তু ট্রেন্ডটা হবে ঠিক উল্টো, এ সব থেকে কম হবে, কারণ এখানে 3টে আলফা হাইড্রোজেন আছে, উইথ রেসপেক্ট টু দিস কনজুগেটেড ডাবল বন্ড 3 আলফা হাইড্রোজেন্স, মানে হাইপার কনজুগেশনটা 3টে আলফা হাইড্রোজেন দিয়ে হবে। এখানে 2টো আলফা হাইড্রোজেন, এখানে 1টা আলফা হাইড্রোজেন, এখানে 0 আলফা হাইড্রোজেন, ফলে সব থেকে বেশি অ্যাসিডিক হয়ে যাবে ডি, তারপর সি, তারপর বি, তারপরে এটা খেয়াল রেখো, ভুলে যাবে না। ফিনলের অ্যাসিডিটি নিয়ে আমরা পড়াশোনা করছি, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি, এই লকডাউন পিরিয়ডে বিভিন্ন ভিডিওগুলোর মধ্যে কোথাও না কোথাও অ্যাসিডিটি যখন বলেছি তখন আলোচনা করেছি, হয়তো আমার মনে নেই ঠিক কোনখানটায় করেছিলাম। ফেনলের অ্যাসিডিটি নিয়ে একটা খুব ভালো প্রশ্ন, খুব ভালো আলোচনা, সেটা হলো ফেনলকে যদি আমরা যে কোনো অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটে দাও CO2 উৎপন্ন হবে, তুমি একটু লেবুর মধ্যে একটুখানি খাবার সোডা দিয়ে দাও CO2 উৎপন্ন হবে, যে বাবলটা তৈরি হবে সেটা দেখতে পাবে ওই কাচের গ্লাসে নিয়ে কাজ করলেই বুঝতে পারবে। কোল্ড ড্রিঙ্কসের বোতলে ইনো দিয়ে দাও,
তোমরা দেখতে পাও ওখানে CO2 ডিজলভ হয়ে আছে, H2CO3 সাথে রিয়াকশান হচ্ছে, মানে CO2টা বেরিয়ে যাচ্ছে, প্লাস NaHCO3। এখানে কিন্তু কোনো রিয়াকশান হবে না, বাট এটারই একটা ডেরিভেটিভ, খুব পরিচিত ডেরিভেটিভ, ফেনল NO2 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, দিস ইজ কল্ড পিক্রিক অ্যাসিড অলসো, এটা একটা প্রচলিত নাম, খুব পপুলার নাম। NaHCO3 যদি দেওয়া হয়, এটা কিন্তু CO2 গ্যাস খুব ইজিলি তৈরি করবে। কেন এটা তৈরি করে এটা নিয়ে আমি আগেও ভালোভাবে আলোচনা করেছি, আমি আবার একবার বলবো। এই অ্যাসিডটা, এই যে সল্টটা দেখছি সোডিয়াম বাইকার্বনেট, এই সল্টটার অরিজিন হচ্ছে H2CO3। H2CO3 একটা অ্যাসিড, একটা উইক অ্যাসিড, কিন্তু ওর অ্যাসিডিটি আছে। এই H2CO3 কে যে কোনো অ্যাসিড যখন সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে রিয়াকশন করবে, এটা একটা অ্যাসিড, এই সল্টের সঙ্গে যখন রিয়াকশন করবে, সেই অ্যাসিডটার অ্যাসিডিটি H2CO3 থেকে বেশি হতে হবে। কেন বলছি, আমি আবার সেই HCl এর এক্সাম্পল আসবো। HCl খুব বেশি অ্যাসিডিক, NaHCO3 এর সঙ্গে যখন রিয়াক্ট করছে, আমি একটু ভেঙে লিখছি HCO3 মাইনাস, তখন এটা হাইলি অ্যাসিডিক বলে H প্লাসটা, এই H2CO3 H প্লাসটাকে গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এইভাবে ভাবো সাইকোলজিক্যালি, HCl স্ট্রং অ্যাসিডিক, আমি H প্লাস রাখবো না, আমি ছেড়ে দেবো, আমি H প্লাস ছেড়ে দেবো, তুমি নিতে বাধ্য। আমি স্ট্রং, আমি রাজা, আমি শক্তিশালী, তাহলে আমি শক্তিশালী মানে আমি H প্লাস ছাড়বো, ফলে এই H প্লাস HCO3 মাইনাস গ্রহণ করবে, দিয়ে তৈরি করবে কি Na প্লাস Cl মাইনাস, দ্যাট মিন NaCl মানে ইকুয়েশন সলিউশনের মধ্যে ওটা ভেঙেই থাকবে, আর H2CO3 তৈরি হবে। H2CO3 তো এইভাবে ভেঙে যায়, H2 আর CO2, সেই বাবেলটা তৈরি হয়। বুঝতে পেরেছি? তার মানে এই যে অ্যাসিডিটির কথা বলছি, this HCl compound is compelling this salt to form H2CO3. That means the acidity of H2CO3 is এখানে HCO3 minus is not capable of showing its acidity. এই CO3 2 minus তৈরি করতে পারছে না, তাই HCl বেশি অ্যাসিডিক বলে CO2 তৈরি করে ফেলছে। এই ফান্ডাটা বুঝবে ভালো করে, বারবার আমার ভিডিও শেষ হয়ে গেলে বারবার এই অংশটা দেখবে। এই অংশটা যখন দেখছো এখন তোমরা আবার ফিরে গিয়ে দেখো, মন দিয়ে শোনো ব্যাপারটাকে, লজিকটা বুঝতে হবে, বিভিন্ন জায়গায় আসে। ফেনল, pKa of phenol is greater than pKa of H2CO3. This is the main reason. But why this reason is active, why this reason is acting here, সেটা বুঝতে গেলে এই ফান্ডাটা বুঝতে হবে। Be very serious about this. এক্ষেত্রে কি হচ্ছে, মাইনাস আই এফেক্টটা সব কটা NO2 এ মাইনাস আই এফেক্ট আছে, উইথড্রয়িং পাওয়ার অনেক বেশি, 3টে NO2 মিলে টানছে ওয়েজ গ্রুপের সেকেন্ড পেয়ারগুলোর, মানে বন্ড পেয়ারগুলোকে, লোন পেয়ারগুলোকেও টানছে, সেই জন্য এটার অ্যাসিডিটি অনেক গুণ বেড়ে যায়। এবং কতটা বেড়ে যায় আইডিয়া তোমাদের দিই একটু। pKa ভ্যালু হচ্ছে পিক্রিক অ্যাসিডের 0.71। আমি একটুখানি কম্পেয়ার করে দিই, অ্যাসিডিক অ্যাসিডের pKa হলো 4.74। এত বেশি, এটার এত বেশি অ্যাসিডিটি হয়ে যায় NO2 গ্রুপগুলোর জন্য। এটার pKa কত, অনেক কম, আমার এক্স্যাক্টলি মনে নেই, H2CO3 এর থেকে কম। এটার অ্যাসিডিটি কত গুণ বেশি দেখো, 6 থেকে 7 গুণ বেশি। অ্যাসিডিক অ্যাসিডের থেকেও 6 থেকে 7 গুণ বেশি। অ্যাসিডিক তো ভালো অ্যাসিড, আর মোটামুটি মৃদু হলেও ভালো অ্যাসিড, কাজে লাগে এটা। এই হলো আমাদের পিক্রিক অ্যাসিডের ব্যাপারটা। এই সমস্ত ব্যাপারগুলো সব যা পড়লাম এতক্ষণ ফেনলের অ্যাসিডিটি নিয়ে এবং ফেনলের বিভিন্ন রকম ডেরিভেটিভগুলো নিয়ে তার অ্যাসিডিটির কম্প্যারিজন করলাম। এখন ফেনলের বিভিন্ন কম্পাউন্ড, বিভিন্ন রিয়াকশান, ফেনল বিভিন্ন রিয়েজেন্টের সাথে কীভাবে রিয়াক্ট করে সেগুলো আমরা পড়ে নেব। আমরা একটু চার্ট করে পড়বো, একটু চার্টে আসা যাক। হ্যাঁ, তাহলে আমরা লিখে নিয়েছি, দেখো এটা বোর্ডে ছকটা বানিয়ে ফেলেছি আমরা, এগুলোকে পুরোটা ডিসকাস করবো আমরা। ফেনলের রিয়াকশানগুলোকে সব সাজিয়েছি,
যদিও মিক্স করা আছে, আমি বলবো কোনটা কিভাবে রিয়াক্ট করছে। দুরকমভাবে রিয়াকশান হয়। একটা হচ্ছে এই যে অ্যাক্টিভ গ্রুপটা আছে, মানে ফাংশনাল গ্রুপ যেটাকে বলে, সেখানটায়, আর একটা রিংয়ে হয়। দুটোতেই আমরা আসবো। আমি আইডেন্টিফাই করে দেবো তোমাদেরকে কোনটা কীভাবে, তোমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে। CH3MgBr এটা গ্রিগনার রিএজেন্ট, তোমাদেরকে বলেছিলাম আমি গ্রিগনার রিএজেন্ট খুব ভালো করে পড়িয়েছি, সেখান থেকে তোমরা এই আইডিয়াটা আছে যে গ্রিগনার রিএজেন্ট যখন কোনো অ্যাক্টিভ হাইড্রোজেনওয়ালা কোনো কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশান করে, গ্রিগনার রিএজেন্ট অ্যাকচুয়ালি যখন রিয়াকশান করে তখন অ্যাক্টিভ হাইড্রোজেনের সঙ্গে আগে রিয়াকশান করে। তোমরা জানো অ্যালডিহাইডের সঙ্গে রিয়াকশান করে, কিটোনের সাথে রিয়াকশান করে, এস্টারের সাথে করে, CO2 সাথে করে, আরও অনেক রকম কম্পাউন্ডের সাথে করে, আমি আর সেই সবে যাচ্ছি না, অ্যাসিড হ্যালাইডের সাথে করে। এই যে অ্যাক্টিভ হাইড্রোজেন যেখানে থাকবে, যে কম্পাউন্ডই হোক না কেন, সেখানে আগে রিয়াকশান করবে। ফলে এটা কি তৈরি হয় বুঝতেই পারছো, CH4 অ্যাক্টিভ হাইড্রোজেন অ্যালকিল গ্রুপ রিয়াকশান করে নেবে MgBr, মানে সেই ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভের খেলা, এখানটা পজিটিভ, এখানটা পজিটিভ, এখানটা নেগেটিভ, এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ CH4 হয়ে গেল, এটা OMgBr, C6H5 OMgBr। ক্লিয়ার? NH3 এর সাথে ডাইরেক্ট অ্যানাইডাস NCl3 300 ডিগ্রি সেন্টিগ্রেড, খুব একটা এক্সট্রিম কন্ডিশনে রিয়াকশানটা যদি করানো হয়, এখানে ডিহাইড্রেশন হয়ে গিয়ে এটা NH2 হয়ে যাবে। এই রিয়াকশান সহজে হয় না, কিন্তু এই টেম্পারেচারে রিয়াকশানগুলো হবে নিউক্লিওফিলিক রিয়াকশান, মানে খুব বেশি জোর করে করানো হচ্ছে রিয়াকশানটা। এই যে রিয়াকশানটা দেখছো, তার আগে এই রিয়াকশানটা করে ফেলি, দেখে চেনা যাচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। বলেছিলাম দুটো মাত্র রিএজেন্ট আছে যারা অ্যাসিটাইলেশন করতে পারে, দুটো মাত্র ফাংশনাল গ্রুপ আছে যেখানে অ্যাসিটাইলেশন হয়, এটা নিয়ে আলোচনা আগে হয়েছে, তোমরা ইজিলি করতে পারবে আমি জানি। তৈরি হবে কি OCOCH3, অ্যাসিটাইলেশন, হাইড্রোজেনটা সরে গিয়ে অ্যাসিটাইল গ্রুপ ঢুকবে, COCH3 ঢুকবে, OCOCH3। সাধারণত এগুলো দেওয়া হয় না, এটা সামান্য পিরিডিনের লিটিল অ্যামাউন্ট অফ পিরিডিন, আর এটা সামান্য অ্যাসিড দিয়ে করা হয়। এটা বেনজোইলেশন, CH3COCl আর C6H5COCl এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। দেখো এটা কি হয়েছে, সামান্য NaOH এর প্রেজেন্সে করা হয়। বেনজোইল ক্লোরাইড, কেন NaOH নেওয়া হচ্ছে বুঝতেই পারছো, এখানে বেনজিন রিংয়ের সাথে CO গ্রুপের একটা রেজোনেন্স হচ্ছে, দেখাচ্ছি দেখো। এই জন্য করা হচ্ছে, ফেনলটাকে ONA করে নেওয়া হয়, ONA করে নিলে ওটা রিঅ্যাক্টিভিটি নিউক্লিওফিলিসিটি বেড়ে যায়, সেই জন্য এখানে রিঅ্যাক্ট করতে পারে সহজ। তাহলে এখানে কি হবে, ওইটার মধ্যেই হবে OCO C6H5, এখানে CH3 ছিল, এখানে C6H5 আছে, শুধু অ্যালকিল গ্রুপটা চেঞ্জ হওয়ার মতো হয়েছে। এই যে রিয়াকশানগুলো করলাম, যতগুলো এতক্ষণ যা লিখেছি, বাকি আরও আছে, যতগুলো রিয়াকশান করেছি আমরা, সব রিয়াকশানগুলো ফেনলের ফাংশনাল গ্রুপের রিয়াকশান। একটা কিন্তু দেখো বেনজিনের রিংয়ে হয়নি, ওয়েজ গ্রুপের সাথে রিয়াকশান হয়েছে। আর একটা এরকম রিয়াকশান আছে, এটা জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করলে ফেনল থেকে বেনজিন হয়, তোমরা ক্লাস 11এই পড়েছো। আর ফেনলের একটা ক্যারেক্টারিস্টিক্স রিয়াকশান, এটা হচ্ছে নিউট্রাল FeCl3 যদি দেওয়া হয়, আচ্ছা এখানে বলা হয়নি, এই যে রিয়াকশানটা করলাম এটাকে বলা হয় শর্টেন-বাউম্যান রিয়াকশান, অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট হু ডিসকভার্ড দিস রিয়াকশান, তাদের নাম দেখে এটা করা হয়েছে। নিউট্রাল FeCl3 যদি দেওয়া হয়, এখানে একটা ভায়োলেট প্রেসিপিটেট করে, এবং ভায়োলেট প্রেসিপিটেটটা হয় এই কম্পাউন্ডটার জন্য। নিউট্রাল FeCl3 দিয়ে ফেনলের সাথে বেশি কিছু কাজ করতে হবে, ফেনল নাও, নিজে করে দেখেছি আমি। নিউট্রাল FeCl3 দুটো ড্রপ দিয়ে দাও, একটা দুটো ড্রপ দিয়ে দাও, এটা একটা ভায়োলেট কালারেশন হবে বিকজ অফ দিস কম্পাউন্ড ফর্মেশন। এটা কিন্তু MCQতে আসে বিভিন্ন সময়। এটা শুধু ফেনলের রিয়াকশান নয়, আমরা যখন এটা প্র্যাকটিক্যাল করেছিলাম আমাদের স্যার খুব ভালো বলেছিলেন যে এটা এনলের রিয়াকশান। খুব মন দিয়ে শুনবে, নাহলে অন্যান্য পরীক্ষায় ঝামেলায় পড়বে।
ফেনলকে এপিসিএল3 দিলে তো আমরা পেরেই যাব, কিন্তু এরকম একটা কোশ্চেন দেওয়া হলো যে নিচের কোন কম্পাউন্ডটি এপিসিএল3 সাথে রিয়াকশানে অংশগ্রহণ করবে না। 3টে অপশান দিয়ে সবকটি দিয়ে অপশান দেওয়া রইলো, সেখানে ফেনলও রইলো। তাহলে তুমি ফেনলটা অ্যান্সার করে চলে আসবে, সবকটি অ্যান্সার হবে হয়তো। সেইটা দেখো দেখো অ্যাকচুয়ালি ফেনলের মধ্যে এনল আছে। এই এনল থাকা গ্রুপগুলোই দেয়। কেন দেয় এটা এসব পরে বুঝবে, আগে বুঝে নাও। এগুলো দেয়, এটা অবজারভেশন থেকেই আসছে, কারণ নিশ্চয়ই আছে। তাহলে এই কম্পাউন্ডটাও দেবে CH3CO CH2 COO C2H5। কেন দেবে? এটা টটোমেরিজম করলে কি হয়, ক্লাস 11-এ টটোমেরিজম তো করেছো। এটাও কিন্তু এখানে সাড়া দেয়, এটাও সাড়া দেয়। অ্যাকচুয়ালি ওই কম্পাউন্ডটা টটোমেরিজম হলে সাইক্লোহেক্সানন হয়ে যাবে, বোঝা যাচ্ছে। যদি একটু এক্সিস্টেন্স থাকে ওই ধরনের কম্পাউন্ডে, সেটা সাড়া দেবে। মানে আমি বলতে চাইছি এনল টাইপের কম্পাউন্ডগুলো এখানে সাড়া দেয়, এটা মাথায় ঢুকিয়ে নাও। এনল গ্রুপ যেখানে আছে সেটাই সাড়া দেয়। সেটা তোমাকে অ্যাবস্ট্রাক্ট কোশ্চেনও দিতে পারে যে কম্পাউন্ডের কোনো এক্সিস্টেন্স নাই। তাহলে এই কম্পাউন্ডটা মানে যেটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড OHCOOH, অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড। কি নাম বললাম? স্যালিসাইলিক অ্যাসিড, অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড। এটাতে যদি এপিসিএল3 দেওয়া হয়, নিউট্রাল এপিসিএল3, তাহলেও কিন্তু এটা ভায়োলেট কালারেশন দেবে। 3 দুগুণে 6 Fe3+ -6 is equal to এটা -3। ভালো করে দেখে নাও, স্যালিসাইলিক অ্যাসিড হলে কিন্তু স্ট্রাকচারটা বদলে যাচ্ছে। এটা হোল 3 আসছে, এটা হোল 6 ছিল। মানে Fe এর কোঅর্ডিনেশন নাম্বার সম্পর্কে একটু আইডিয়া আছে তোমাদের? ওই মেটালটার চারপাশে যতগুলো লিগ্যান্ড থাকে, এখানে 6টা লিগ্যান্ড আছে, এখানেও কিন্তু 3টে লিগ্যান্ড, বাট 6টা বন্ড হয়েছে, কারণ প্রত্যেকটা লিগ্যান্ডে 2টো করে বন্ড হয়েছে। এটা বাইডেন্টেড লিগ্যান্ড বলে এটাকে। এর ভ্যালেন্সি 2, লিগ্যান্ড হিসাবে ভ্যালেন্সি 2, মানে বাইডেন্টেড লিগ্যান্ড, ওই জন্য এটা এরকম স্ট্রাকচার তৈরি করছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার চলে আসি পরের রিয়াকশানগুলো। এরপর যে রিয়াকশানগুলো বাকি আছে সেগুলো সবই বেনজিন রিংয়ের রিয়াকশান। খুব সহজে করব আমরা। এখানে দেখো HCN anhydrous AlCl3 H2O, HCN anhydrous AlCl3 H2O দিলে কি হয়? আমরা ক্লাস 11-এ পড়েছিলাম গাটাম্যান সিনথেসিস হয়, গাটাম্যান অ্যালডিহাইড সিনথেসিস। একবারে সরাসরি OH তো অর্থপ্যারা ডিরেক্টিং, একটা CH অর্থতে হবে আর একটা CH প্যারাতে হবে, আর এটা কম্পাউন্ডে। তাহলে মেজর হবে এটা কোনটা? অবশ্যই প্যারাটা মেজর হবে, বেশিরভাগ কম্পাউন্ডে প্যারাটা মেজর হয়। কনসেন্ট্রেট H2 মধ্যে রিয়াকশন করানো হচ্ছে, দুটো আলাদা টেম্পারেচারে করানো হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। মাথায় রাখবে এটা হয় অর্থ পয়সনে সালফোনেশন হয়, আর প্যারা পয়সনে যেটা হয় সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এই অর্থ কম্পাউন্ডটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিট করলে মাথায় রাখবে সেটা কিন্তু প্যারাতে কনভার্ট হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে ব্যাপারটা কীরকম হচ্ছে। ব্রোমিন ওয়াটারের সঙ্গে যখন রিয়াকশান করা হয় তোমরা জানো ব্রোমিনেশন হবে। ব্রোমিন পোলার সলভেন্টে আছে যখন, তখন যদি নন পোলারও হতো তাহলেও রিয়াকশানটা হবে, তখন Br+ তৈরি হবে। Br+ তৈরি হবে পোলার সলভেন্টে। ব্রোমিন পজিটিভ, যেখানে ব্রোমিনেশন হয় সেখানে আমি বলেছিলাম যে ইন প্রেজেন্স অফ এ পোলার সলভেন্ট অর পোলার কম্পাউন্ড ইন কন্ট্যাক্ট উইথ এ পোলার কম্পাউন্ড, এরকম একটা পোলারিটি জেনারেট করে ব্রোমিনের মধ্যে। ব্রোমিন যদিও নিজে নন পোলার, তবু ওর মধ্যে একটা পোলারিটি জেনারেট করে বিকজ অফ দ্য ইন্ডাকশন অফ পোলারিটি। দিস ইজ কল্ড ইন্ডাকশন অফ পোলারিটি। এবং এই সলভেন্ট পোলার সলভেন্টে যখন হবে, প্রোটিক সলভেন্টে যখন হবে, পোলার সলভেন্ট যখন নিচ্ছে ফেনলের ক্ষেত্রে, তখন এটা খুব ভালো রিয়াকশান করছে, রিঅ্যাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে ফেনলের।
2,4,6 ট্রাইব্রোমোফেনলের একটা প্রেসিপিটেট পড়ছে। এটা ক্লোরিন ওয়াটার নিলে করলেও হবে একই 2,4,6 ট্রাইক্লোরোফেনল। বাট যখন নন পোলার সলভেন্ট নিচ্ছি তখন রিঅ্যাক্টিভিটি অত বেশি নেই বলে, অতটা পোলারিটি জেনারেট করতে পারছে না বলে এখানে একটা অর্থো ব্রোমোফেনল হবে আর একটা প্যারা ব্রোমোফেনল হবে। অবশ্যই প্যারাটা মেজর হবে। তার মানে এখানে একটা ব্যাপার মাথায় রাখার, সেটা হলো ব্রোমিন ওয়াটারকে যদি ফেনলের সাথে রিঅ্যাকশন করায় তাহলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল রিঅ্যাকশন করবে। এখানে আরেকটা কথা বলি, ব্রোমিন ওয়াটার রিঅ্যাকশন একইভাবে যদি অ্যানিলিনের সাথে করানো যায় তাহলে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের একটা হোয়াইট প্রেসিপিটেট পড়ে। মানে এই একই রিঅ্যাকশন একই রকম টেক্সচারের কম্পাউন্ড তৈরি করে ফেনল এবং অ্যানিলিন। অ্যানিলিনকে ব্রোমিন ওয়াটার দিলেও 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন তৈরি হয়। আর আমরা এইভাবেই কিউমিউনিটি বইতেই পড়বো, যেখানে যেটা শেখানোর সেটা শিখিয়ে দেবো, আবার পরেরটায় যাব, সব কটাকে নিয়ে এগোবো। আমরা যেগুলো আগে শিখেছি সেগুলো আবার আলোচনা করছি। এইভাবে তো পড়াশোনাটা করতে হবে, ডিসক্রিট হয়তো ছড়িয়ে ছিটিয়ে থাকবে এরকমভাবে পড়াশোনা করলে হবে না। তো 2,4,6 ট্রাইব্রোমোফেনলের একটা হোয়াইট প্রেসিপিটেট পড়বে, ক্লোরিন ওয়াটার নিলেও হবে, অ্যানিলিনেও ব্রোমিন ওয়াটার দিলে একই রিঅ্যাকশন হবে। ব্রোমিন যখন রিঅ্যাকশন করবে নন পোলার মিডিয়ামে তখন কিন্তু অর্থো আর প্যারা, যেটা ওর সিম্পল ক্যারেক্টারিস্টিক, সেই রিঅ্যাকশনটা হবে। যদি স্যালিসাইলিক অ্যাসিড নিয়ে আমরা যেটা ওখানে নিয়েছি, ব্রোমিন ওয়াটার দেব, অ্যাস্টনিশিংলি এখানেও রিঅ্যাকশানটা OH বিআর মানে ফেনলের মতো রিঅ্যাকশান হবে। মানে এখানে এই রিঅ্যাকশান কন্ডিশানে CO2 বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কি তৈরি হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। মানে স্যালিসাইলিক অ্যাসিড। এখানে একটা কিন্তু ভালো প্রশ্নের ক্লু পাচ্ছি, দুটো আলাদা কম্পাউন্ড দুটোর মধ্যে মলিকুলার অনেক ডিফারেন্স, মলিকুলার ফর্মুলার অনেক ডিফারেন্স, বাট দে রিঅ্যাক্ট উইথ এই ব্রোমিন ওয়াটার টু ফর্ম দ্য সেম কম্পাউন্ড, সেম প্রোডাক্ট। ট্রাই টু কিপ ইট ইন ইউর মাইন্ড। তোমার ডায়েরিতে লিখে রাখো, তোমার যেটা নিজের পার্সোনাল ডায়েরি মানে রিগার্ডিং কেমিস্ট্রি, সেখানে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো লিখে রাখো, ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো লিখে রাখো, সেখানে এগুলো আজকে ইনক্লুড করো। আর একটা কি বাকি রইলো, সব কটাই তো হয়ে গেল, শুধু বাকি রইলো এটা কি ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন। এটা কি রিঅ্যাকশন? গাটারম্যান, নামটা লিখতে ভুলে গেছি। এটা কি রিঅ্যাকশন? ফ্রিডেল ক্রাফট। তাহলে কি হবে? অর্থ পজিশনে একটা CH3, প্যারা পজিশনে একটা CH3। বোর্ডটা বড্ড হিজিবিজি হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো কি বোর্ড হবে। OH CH3 একটা অর্থ আর একটা প্যারা, অবশ্যই প্যারাটা হবে মেজর। বোর্ডটা আর চালানো যাবে না, সব লেখা হয়ে গেছে। খুব ভালো করে মন দিয়ে এগুলো লিখবে, পড়বে, ঠিক আছে? আমরা বোর্ডটাকে একটু রেডি করে নিই, তারপর আবার পরের টপিকটায় আসছি। এখন যেটা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন, সেটা হলো বলা হয় কোলবে স্মিথ রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা ফেনলের ক্ষারীয় দ্রবণের সাথে CO2 দেওয়া হবে, মোটামুটি 120 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 to 7 atm প্রেসার। এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে টেম্পারেচার প্রেসার মনে রাখতে হবে। তৈরি হবে এটা তৈরি হবে, প্যারাটাও তৈরি হবে। এটা মেজর প্রোডাক্ট হবে, এটাকে আইসোলেট করে নেব। এবার অ্যাসিডিফাই করে দাও ডাইলুট H2SO4 আর HNO3 দিয়ে, তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, শুধু সিকোয়েন্সটাকে মাথায় রাখো। এরপর আমি বলে দেবো এটা কিভাবে হচ্ছে, এর মেকানিজমটা বলবো। এই কম্পাউন্ডটার ক্ষেত্রে O- যে কম্পাউন্ডটা CO2 সাথে যখন রিঅ্যাকশন করছে, এই বন্ডটা ওপেন হচ্ছে, এইরকম একটা ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে। এই ইন্টারমিডিয়েটটার যদি আমরা একটু
হাইব্রিডটা কি তাহলে দেখব এটা ডেল্টা নেগেটিভ, এখানেও রেজোনেন্স হচ্ছে। এই ডেল্টা নেগেটিভ পার্টগুলোর মধ্যে Na প্লাস দুটো অক্সিজেনের যে পার্ট আছে এখানে যে দুটো অক্সিজেন নেগেটিভ পার্ট আছে তার মাঝে Na প্লাস আয়নটা ফিট হয়ে যাচ্ছে। এখানটা খুব ভালো করে বুঝতে হবে এখানে অর্থটাই হলো কেন, প্যারাটা কেন হলো না, কারণ আমরা বলেছি যে অর্থতে একটা স্টেরিক হিন্ডারেন্স কাজ করে। বেশিরভাগ এরকম রিং সাবস্টিটিউশনগুলোর ক্ষেত্রে অর্থ বোর্ড একটা মেজর না হয়, প্যারা বোর্ড একটা মেজর হয়, কিন্তু এখানে আমরা লাফিয়ে লাফিয়ে অর্থটাকে মেজর করতে গেলাম কেন? যদি এই রিয়াকশানটায় NaOH দিয়ে না করে যদি KOH দিয়ে করতাম, এটা তো NaOH দিয়ে করেছি, এই রিয়াকশানটা যদি KOH দিয়ে করতাম তাহলে কি হতো আমি পরে আসছি, এখানটা বুঝলেই বুঝতে পারবে। অনেক সময় অনেকের এরকম এক্সপ্লেনেশন থাকে যে OH এর সাথে COOH এর একটা হাইড্রোজেন বন্ড হয় ফলে এটা স্টেবল হয়। এটা অনেক সময় এই কনসেপ্টটা খেটে যায়, কিন্তু এই কনসেপ্টটা সবসময় কাজে লাগাবে না, কারণ যখন তৈরি হচ্ছে সেই পথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই পথটাতে বিক্রিয়াটা হওয়ার মতো সুবিধা যদি না পায় তাহলে রিয়াকশানটা ঘটবেই না। আগে দেখতে হবে রিয়াকশানটা যে পথে হচ্ছে, যে মেকানিজম হচ্ছে, সেই মেকানিজমটা সাপোর্ট করছে কিনা। এখানে যে ইন্টারমিডিয়েটটা তৈরি হচ্ছে সেখানে একটা চিলেট তৈরি হচ্ছে, দেখো একটা 6 মেম্বার রিং সাইক্লিক 1 2 3 4 5 6। এই যে চিলেটটা হয় সেটা হাইলি স্টেবল হয়। চিলেট হাইলি স্টেবল তোমরা ক্লাস 11-এই পড়েছো। এইটা পটাশিয়ামের ক্ষেত্রে হয় না। পটাশিয়ামের ক্ষেত্রে কেন হয় না? এই যে দুটো অক্সিজেনের মাঝখানে গ্যাপটা, সোডিয়ামের থেকে পটাশিয়ামের আকারটা বড়, ফলে ওই গ্যাপের মধ্যে K+ ফিট হতে পারে না। ফলে পটাশিয়ামের ক্ষেত্রে কিন্তু যদি তোমরা এই রিয়াকশানটায় পটাশিয়াম নিয়ে করো, মাইন্ড ইট, খাতায় লেখো, এই রিয়াকশানটা যদি KOH নিয়ে করো তাহলে কিন্তু প্যারাটা মেজর হবে। NaOH নিয়ে করলে অর্থটা মেজর, লিখে রাখো খাতায় একদম। মানে আমি বলতে চাইছি এখানে মেজর অর্থ, আর আমি বলতে চাইছি এটা OH KOH CO2 টেম্পারেচার 120 ডিগ্রি সেন্টিগ্রেড 427 atm, তারপর H3O+ দেওয়া হলো, তৈরি হবে OH COOH প্লাস OH COOH, প্যারাটা হয়ে যাবে মেজর। এই হলো ব্যাপার। কেন হবে কারণ বলে দিয়েছি, ভালো করে বুঝে নেবে। এই হলো আমাদের মেকানিজম, এটা তৈরি হবে। তার পরবর্তীকালে কি হবে, এটা এখানে ব্যাক করবে, এটা এখানে চলে যাবে, এটা OH হয়ে যাবে, C+- Na+টা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য এখানে চলে আসবে। এবার অ্যাসিডিফাই করলে এটা OH COOH হয়। এখন অনেকের মনে হতে পারে যে এটা O- Na+ হলো না, এটা হলো কেন? ওটা তো ছিলই। তার কারণ যেটা বেশি অ্যাসিডিক সে H+ ছাড়বে, একটু আগেই আলোচনা করেছি, তাই এটা COONA হবে। ক্লিয়ার? এটা হলো কোলবে-স্মিথ রিয়াকশানের আমাদের মেকানিজমটা, কন্ডিশনটা অ্যান্ড মেকানিজমটা। এর অ্যাপ্লিকেশনটা দেখে নাও। এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই তিনটের মধ্যে একটা বিভিন্ন পরীক্ষা আসবে, যেভাবে হোক আসবে, এটা ঘুরিয়ে ফিরিয়ে ভালো একটু 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 কঠিন পরীক্ষা হলে সেখানে এর অ্যাপ্লিকেশনগুলো আরও অনেক কম্পাউন্ড মিশিয়ে দেবে, আরও অনেক রিয়েজেন্ট মিশিয়ে দেবে। আর বোর্ডে হলে এই তিনটের মধ্যে একটা প্রতি বছরই আসে। একটা দেওয়া হলো CH3CO2O, একটা দেওয়া হলো C6H5OH POCl3, আর একটা দেওয়া হলো CH3OH কনসেন্ট্রেটেড H2SO4 ডেল্টা। এটা অ্যাসিটাইলেশন করে। অ্যাসিটাইলেশন কোথায় হয়? OH গ্রুপে হয়। আর কোথায় হয়? NH2 গ্রুপে হয়। এই OH গ্রুপে হবে OCOCH3 COOH। কি নাম? এটার নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড, প্রচলিত নাম এটা স্যালিসাইলিক অ্যাসিড। এটার নাম কি হবে? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইল গ্রুপ অ্যাসিটাইলেটেড হয়ে গেছে স্যালিসাইলিক অ্যাসিড, এখন অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এটা কি হবে? আরে বাবা আগে এটা করো, তারপরটা দেখা যাবে।
POCl3 ডিহাইড্রেটেড কম্পাউন্ড হিসাবে ডিহাইড্রেশন করার জন্য ইউজ করা হয়। আচ্ছা, CH3OH অ্যালকোহল, এটা অ্যাসিড, অ্যালকোহল অ্যাসিডের রিয়াকশন হয় যখন অ্যাসিডের কনসেন্ট্রেটেড অ্যাসিডের প্রেজেন্সে, তখন কি হয়? এস্টারিফিকেশন হয়। অ্যাসিড আর অ্যালকোহল যখন রিয়াকশন করে তখন কি হয়? এস্টারিফিকেশন হয়। এস্টারিফিকেশন আমরা আগেই পড়েছি, COOCH3। এটার নাম অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, তো ওটা করেছে, এটা মিথাইল স্যালিসাইলেট। দেখো এটা এস্টার, এস্টারের নাম কি হয়? অ্যালকিল অ্যালকানোয়েট। তাহলে অ্যালকিল গ্রুপটা কি? মিথাইল স্যালিসাইলিক অ্যাসিডের স্যালিসাইলেট, মিথাইল salicylate or oil of wintergreen। এটা আমি তৈরি করেছিলাম, এটা ল্যাবে তোমাদের এইচএসে তোমরা করতেই পারো ফেনলের টেস্টের জন্য, তোমাদের ল্যাবেও করতে পারো, বিভিন্ন স্কুলে, সব স্কুলে এই সেটআপ আছে। স্যালিসাইলিক অ্যাসিড নেবে, ডাস্ট একদম সোডার মতো দেখতে, একটুখানি অ্যালকোহল মিথানল দিয়ে দেবে, একটুখানি H2SO4 দেবে, আগে মিথানল দেবে তারপর H2SO4 দেবে, মিথানলটা মিশিয়ে নেওয়ার পর H2SO4 দেবে, নাহলে H2SO4 দেওয়ার পর মিথানল দিলে ওটা ভেপোরাইজ হয়ে যাবে। দেওয়ার পর স্ট্রং হিট করো, একটা বিকারে জল নিয়ে রাখো আগে থেকে, ওটা স্ট্রং হিট করে যখনই গ্যাস বেরোতে শুরু করবে টেস্ট টিউবের মুখ দিয়ে, তখন ওটাকে ওই পুরো টেস্ট টিউবের যেটাকে, যে পুরো মিক্সচারটাকে যে হিট করছিল ওটাকে পুরো জলের মধ্যে ডুবিয়ে দাও, একদম আয়োডেক্সে গন্ধ পাবে, মুভ বলিনি, যা গন্ধটা ছাড়ে সেটা অয়েল অফ উইন্টারগ্রিন। আজকে তোমাদের কাজ দিচ্ছি, তোমরা ওই যে ব্যথার ওষুধগুলো, ব্যথার মলমগুলো বা স্প্রেগুলো যেগুলো আছে, ভলিনি স্প্রে যেগুলো আছে গায়ে দেখবে সেখানে লেখা আছে অয়েল অফ উইন্টারগ্রিন বা মিথাইল স্যালিসাইড কত পার্সেন্ট, গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো, একদম ছবি তুলে রাখো মাথায়, খাতায় নয়। এটা ফেনল দিলে কি হবে? একই রকম, এটা মিথানল, এটাও ডিহাইড্রেটিং এর এজেন্ট হিসাবে কাজ করছে। এখানে শুধু C6H5, এখানে CH3, ডিফারেন্সটা ওইটুকুই তৈরি হবে OH C6H5। এটা যদি মিথাইল স্যালিসাইলেট হয়, এটা কি হবে? ফিনাইল স্যালিসাইলেট। অর স্যালল, স্যালল, অয়েল অফ উইন্টারগ্রিন, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন। দেখেছো, তিনটেই কিন্তু ওষুধ, আমাদের খুব কাজে লাগে। তো আমি বলে দিচ্ছি, এখানে কোথাও একটা আলোর স্পট পড়লে তোমাদেরকে আমি কাজটা বলে দিচ্ছি। এটা এখানে এস্টারিফিকেশন হবে, COOC6H5 হবে, এখানে COOCH3 হবে, আর এটা অ্যাসিটাইলেশন হবে, OCOCH3। এখানে কোথাও একটা আলোর স্পট পড়ছে, আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমরা মনে রেখো, অ্যাসপিরিন, স্যালল, অয়েল অফ উইন্টারগ্রিন। অয়েল অফ উইন্টারগ্রিনের কাজ বলে দিয়েছি। এরকম ব্যথার যে ওষুধগুলো তৈরি হয়, স্প্রেগুলো বা মলমগুলো তৈরি হয়, সেইগুলোর উপাদান একটা। এটার ক্ষেত্রে স্যালল একটা ইন্টারনাল অ্যান্টিসেপটিক, বোরোলিন তো মুখের ভেতরে লাগানো যায় না, খাওয়া যায় না। আমি এই ইন্টারনাল অ্যান্টিসেপটিক সম্পর্কে আমার যে আইডিয়া আছে সেটা হচ্ছে, গলায় ধরো ঘাটা হয়েছে, সেই ভেপারটে ভাপ নিতে বলে না, আমার মনে হয় সেগুলো ইন্টারনাল অ্যান্টিসেপটিক, সেই রকম কোনো কাজে স্যালল কাজে লাগে। আর অ্যাসপিরিন তো জানো ব্যথার ওষুধ হিসাবে কাজে লাগে, NSAID ড্রাগ একটা। এই হলো অ্যাসপিরিন, এটা হলো কোলবেসমেন্ট রিয়াকশন। এরপর আসবো আর একটা গুরুত্বপূর্ণ রিয়াকশন, সেটার নাম হলো রাইমার-টিমান রিয়াকশন। রাইমার-টিমান রিয়াকশন কিভাবে হয়? এখানে ফেনল, CHCl3NaOH, অ্যাকোয়াস, তারপর অ্যাসিডিফাই করো, তৈরি হবে একটা CHO গ্রুপ। এখানে অর্থটা মেজর, ওই একই কারণে অর্থ মেজর। অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসালডিহাইড, আর একটা প্যারা তৈরি হবে, সেটা মাইনর। এর অ্যাপ্লিকেশনগুলো আমি আস্তে আস্তে বলবো তোমাদেরকে, কি করে হয় দেখবো। CHCl3 থেকে NaOH এর প্রেজেন্সে প্রথমে CCl3 মাইনাস তৈরি হবে, এখান থেকে Cl মাইনাস বেরিয়ে গিয়ে CCl2 কার্বিন তৈরি হবে। কার্বিন একটা ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইলটা রিঅ্যাকশন করবে, এখানে ওটা ফেনেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আগের মতোই মেকানিজমটা হবে। মাইনাসটা এখানে আসবে, এটা এখানে আসবে। ভেবো না জানো এখানে লোন পেয়ার আছে, আবার এটা কেন আসছে,
অ্যাকচুয়ালি লোন পেয়ার থাকলে ওটা কার্বনের ইলেকট্রন, ওটা অক্টেট ফিল আপ হয়নি, ফলে ওটা ইলেকট্রোফাইল, ওটা ইলেকট্রন নেবে। কি তৈরি হবে? ডবল বন্ড, এটা মাইনাস, সিএল এক্সট্রা ইলেকট্রন হচ্ছে মাইনাস। এবার কি হবে? এই হাইড্রোজেনটা এখানে ব্যাক করবে, এটা এখানে যাবে। তার এটা হবে ONA CH Cl2। আমি আগেই বলেছি হাইড্রোজেনটা কেন এখানে এলো, যেটা মোর অ্যাসিডিক সে H+ ছেড়ে দেবে, তাহলে এটা OH হওয়ার কথা নয়, এটা হাইড্রোজেন হওয়ার কথা, কারণ এটা বেশি অ্যাসিডিক নয়। এবার কি হবে? ইন প্রেজেন্স অফ NaOH or KOH হোয়াট এভার ইউ আর ইউজিং, দুটো Cl রিপ্লেস হবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। কি হবে? NaOH দিলাম, তৈরি হবে ONA তো আছেই, CH, দুটো OH হয়ে গেল। আমরা কি জানি? জেম ডায়ল আনস্টেবল, তৈরি হয়ে যাবে ONA অ্যান্ড CH, প্যারাতে হলো একই রকম হবে। এই হলো মেকানিজম, ঠিক আছে? প্যারা তো একই রকম ভাবে, ওটা অর্থ না হয়ে এটাকে এভাবে মুভ করি, এখানে প্যারাতে করে দেবে। আমি আর এটা করছি না, একই রকম হবে। তাহলে CH গ্রুপ কি করে এলো বুঝতে পেরেছো? মেন কাজ কি এখানে মনে রাখতে হবে, এটা কার্বিন কাজ করে। কি কার্বিন? CCl2 ডবল ডট, দ্যাট মিনস ডাইক্লোরোকার্বিন। ডাইক্লোরোকার্বিন এখানে কাজ করে। এই রিঅ্যাকশনটাকেই যদি আমি CHCl3 না নিয়ে CCl4 নিই, তাহলে এখানে তিনটে Cl আসবে, CCl4 NaOH, H3O প্লাস যদি ইউজ করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে কিন্তু এখানে তিনটে Cl, মানে এটা OH COOH হবে একই রকম ভাবে। স্পেশাল কেস ক্লোরোফর্ম নিলে তৈরি হবে, কি তৈরি হবে? অর্থো হাইড্রক্সি বেঞ্জালিয়াইড আর প্যারা হাইড্রক্সি বেঞ্জালিয়াইড। আর কার্বন টেট্রাক্লোরাইড নিলে কি তৈরি হবে? অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড আর প্যারা হাইড্রক্সি, অর্থোটা মেজর। বুঝতে পেরেছো? এটা একটা ভালো অ্যাপ্লিকেশন আছে, সেটাই আমরা আসছি। খুব গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন, রাইমার টিম্যান রিঅ্যাকশন, এটা ভালো অ্যাপ্লিকেশন দেখায়। এই কম্পাউন্ডের নাম কি? পাইরোল। এটাকে দেওয়া হলো CHCl3 NaOH, একই। কি দেখে বুঝলাম? এটা দেখে কি বুঝছি? যে এটা একটা অ্যাপ্লিকেশন অফ রাইমার টিম্যান রিঅ্যাকশন, রিএজেন্ট দেখেই বুঝতে পারছি। কি হবে? সবাই কি করবে? এটা পাইরোল, হ্যাঁ পাইরোল। ও মাই গড, এটা কি করে হলো? আবার এটা মেজর। আরে মেজর কেন? সেগুলো অবশ্য অনেকটা এক্সপেরিমেন্টাল ব্যাপার, বিশেষ করে এইরকম রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে। দেখা যাক, কার্বিন তৈরি হবে। এটা কেন হচ্ছে বুঝতে পারছো? এটার মতো করেই, যেমন শিখলাম তেমন করেই হচ্ছে। ডাইক্লোরোকার্বিন তৈরি হয়েছে, এটা এখানে কার্বিন যেমন করে রিঅ্যাকশন করে সেইভাবে অ্যাডিশন হয়ে যাবে। এখানে কি রকম হবে? এটা এই এলো NH ডবল বন্ড, এখানে C দুটো Cl। এটা তো একটা দেখো 3 মেম্বার রিং, একটা বাইসাইক্লিক কম্পাউন্ড হয়ে গেছে। এটা এখানে একটা 3 মেম্বার রিং, দুটো Cl, ভালো লিভিং গ্রুপ। কি হবে? এটা স্টেবিলাইজ হওয়ার চেষ্টা করবে, এটা এখানে আসবে, এই বন্ডটা এখানে খুলবে, এই Clটা বেরিয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখা যাক। এটা খুব জটিল এখানটা লাগতে পারে, খেয়াল করো একটু কষ্ট করে। এটা সবার জন্য লাগবে না, এই প্রবলেমটা আমি বলছি, এটা বোর্ডের জন্য নয়। বোর্ডের জন্য নয়, কোনোদিন পড়বে না বোর্ডে, আগামী 10 বছর পড়বে না। তো 1 2 3 4 5 6 এই বন্ডটা আর নেই। এখানে একটা সমস্যা হয়েছে, দাঁড়াও।
এখানে সমস্যাটা, দাঁড়াও তো, লিখতে কোথাও ভুল হয়েছে। এই বন্ডটা খুলে গিয়ে তো এটা আসবে। হ্যাঁ ঠিক, আমি তো একটা ডবল বন্ড বেশি লিখে ফেলেছি, কি যন্ত্রণা। CCl, তাই তো বলি বন্ড ভাঙছে অথচ রিং এক্সপেনশন হচ্ছে না। এই যে এখানে ডবল বন্ড লিখে ফেলেছিলাম একটা এক্সট্রা, লোন পেয়ারটা এখানে এলো, এটা এখানে গেল, এটা বেরিয়ে গেল। তাহলে কি হচ্ছে দেখো, হিসাব করো, 1 2 3 4 5 6, এই মাঝখানে বন্ডটা নেই। 6 মেম্বার রিং আগে করে ফেলো, নাইট্রোজেন তো আছেই, এখানে H এখানটা প্লাস, যেটা বুঝতে পারছি আবার করে ফেলি বাবা। প্রথমের বন্ডটায় ডাবল বন্ড নেই, তারপরে বন্ডে ডাবল বন্ড আছে। এদিকে প্রথমের বন্ডটাতে ডাবল বন্ড, তারপর বন্ডে ডাবল বন্ড নেই, তারপরটাই ডাবল বন্ড আছে, তারপরটাই ডাবল বন্ড আছে। Cl এর অবস্থান দেখো, N তারপর কার্বন, তারপর কার্বন, তারপর Cl, এটা N তারপর কার্বন, তারপর কার্বন, তারপর কার্বন, তারপর কার্বন, সেই CS, N প্রথম কার্বন দ্বিতীয় কার্বনে Cl, N প্রথম কার্বন দ্বিতীয় কার্বনে Cl, এইভাবেই করি আমি। হয়ে গেল। এবার কি হবে, নাইট্রোজেনের মাথায় প্লাস, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, হাইড্রোজেন বেরিয়ে যাবে। তুই কি তৈরি করবে, 3-chloropiridine। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটার নাম হলো 3-chloropiridine। দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়? ওকে, এরপর আছে আরও একটা রিয়াকশান। তাহলে রাইমার্টিম্যান, আর আমি যে এই ফেনলের রিয়াকশান পড়াচ্ছি এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফেনলের অ্যাসিডিটি, রাইমার্টিম্যান এবং যেটা কোলবে স্মিথ বললাম। এরপরে রিয়াকশান পড়বো আমরা লেডেরার ম্যানেস রিয়াকশান। লেডেরার ম্যানেস রিয়াকশান কিছুই নয়, ফেনলকে রিয়াক্ট করাবো HCHO NaOH H2O, মানে একস NaOH দিয়ে কি তৈরি হবে, OH CH2OH, একটা অর্থ, একটা প্যারা। এগুলো ওই ব্যাকেলাইট, রেসল, ব্যাকেলাইট তৈরির মনোমার এগুলো। দিজ আর দ্য মনোমার্স অফ পলিমার ব্যাকেলাইট। ব্যাকেলাইট পলিমারটার মনোমার এই কম্পাউন্ডগুলো, এইগুলোই শুধু মনোমার, মানে বলা হয় না যে ফেনল আর ফর্মালিন হচ্ছে ব্যাকেলাইটের মনোমার, ফেনল আর ফর্মালিন রিয়াকশন করে এই ধরনের কম্পাউন্ডগুলো তৈরি করে, সেইগুলো আবার ফার্দার রিয়াকশন করে পলিমারটা তৈরি করে। ক্লিয়ার হয়েছে? নেক্সট রিয়াকশানে আমরা চলে যাব। এরপরে রিয়াকশান পড়ব আমরা অক্সিডেশনে চলে আসি। ফেনল ইজিলি অক্সিডাইজ হয়ে যায়, অক্সিডেশন রিয়াকশন। ফেনল খুব ইজিলি অক্সিডাইজ হয়ে যায়। অক্সিডাইজ হয়ে কি সমস্যা হয়, ইভেন সানলাইটে অক্সিডাইজ হয় ইন প্রেজেন্স অফ অক্সিজেন অফ এয়ার। এটা এয়ারে রাখা হলো, সানলাইটে এক্সপোজ করে রাখা হলো, তৈরি হবে প্যারাবেনজোকুইনোন। প্যারাবেনজোকুইনোন, এই প্যারাবেনজোকুইনোন আবার ফেনলের সাথে এটাও অবশ্য তৈরি হয় অক্সিডেশন হয়ে 4,4- বাইফিনাইল ডাইন। নামটা শুনে নাও, 4,4- বাইফিনাইল ডাইন। আর এটা প্যারাবেনজোকুইনোন। 4,4- বাইফিনাইল ডাইন এবং প্যারাবেনজোকুইনোন, এরা আবার ফেনলের সাথে হাইড্রোজেন বন্ড করে থাকে। ভেরি সিম্পল, হাইড্রোজেন বন্ড করা এখানে। এবং এরা তো কালারফুল কম্পাউন্ড, তোমাদেরকে তো আমি আগেই শিখিয়েছি এরা কি করে কালারফুল, এগুলো হাইড্রোজেন বন্ড করে থাকে। এইগুলো যে এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারগুলো কালার্ড কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স এইগুলো। সেই জন্য ফেনলটা কালার হয়। ফেনল ইটসেলফ ইজ কালারলেস, বাট ফেনল আমরা যখন কাজ করতে গেছিলাম তখন দেখেছিলাম যে ফেনলটা হালকা বাদামি বাদামি দেখতে, হালকা বাদামি, হালকা এই ধরনের কালার দেখাচ্ছি, এই ধরনের থেকে হালকা হবে, একটু পিঙ্ক মনে হচ্ছে, এটা হালকা বাদামি কালার। এটা হলো ফেনলের অক্সিডেশন। এটা কি দিয়ে আর কি দিয়ে হবে, CrO2 Cl2 দিয়ে হবে, ক্রোমিল ক্লোরাইড দিয়ে হবে, আর কি দিয়ে হবে Na2Cr2O7, মাইল্ড অক্সিডেশন করো অ্যান্ড অ্যাসিড। সিম্পল অক্সিডাইজিং এজেন্টগুলো দিয়ে অক্সিডাইজ করলে ফেনলটা হয়ে যাবে প্যারাবেনজোকুইনোন।
এই জন্য এইরকম হয়ে যায় বলে ফেনলটাকে গাঢ় কোনো রঙের বোতলে রাখা হয়, বাদামি বোতলে রাখা হয়, সরু মুখওয়ালা বোতলে রাখা হয়, এগুলো করার চেষ্টা করা হয়। কিন্তু ফেনলের আরেকটা সমস্যা আছে, সরু মুখওয়ালা বোতলে রাখলে ফেনল কিন্তু খুব সহজেই সলিড স্টেটে চলে যায়। মানে যখন শীতকালে রাখা হয় ইমপিওর ফেনলগুলো সলিড স্টেটে থাকে, ওখান থেকে বের করা খুব মুশকিল, হিটারের মধ্যে রেখে গলিয়ে বের করতে হয়। সেটা থাকলে অসুবিধা নেই, না হলে যদি সরু মুখওয়ালা বোতলে রাখা হয় তাহলে কিন্তু বের করা যাবে না, নাহলে চামচে করে কেটে বের করা যাবে। এই হলো ব্যাপার, তোমরা বুঝে নিয়েছো কি করলাম। এখন আর একটা অক্সিডেশন আছে ফেনলের, সেই অক্সিডেশনটা দেখলে বেশ বেশ মজার ব্যাপার। সেটা হলো এলস, নামটা মনে রাখবে, পার সালফেট অক্সিডেশন। এর আগের যে টপিকটা পড়ালাম ফেনল অক্সিডাইজ হয়ে গিয়ে কালার চেঞ্জ হয়ে যায়, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু বোর্ডের জন্য। পার সালফেট অক্সিডেশন, এটা ঠকিয়ে দেওয়ার মতো একটা প্রশ্ন, বেশিরভাগ নিট মেনে পড়ার মতো কোশ্চেন, এটা এখনো বোর্ডে পড়েনি। অ্যালকালাইন মিডিয়ামে করা হয়, বেশ মজার ব্যাপার তৈরি হবে। কুইনল, ফিনল, অ্যালকালাইন K2SO8, কুইনল। আরে K2SO8 এর স্ট্রাকচার দেখো, ভেরি সিম্পল। অ্যালকালাইন মিডিয়াম নিয়েছি মানে কি হয়েছে রে বাবা, ও মাইনাস, আরে ধরো পটাশিয়ামেরই সল্ট নেওয়া হয়েছে, এই তো। K2SO8 মানে কি দেখো, H2SO8 মনে পড়ছে? মনে আর কি পড়ে? তাহলে এটা ব্যাক করবে। এটা এখানে অ্যাটাক করবে যতদূর আমার খেয়াল হচ্ছে এটা, তবে এই বন্ডটা ভাঙাটা সহজ। এটা যদি এখানে আসে, এটা খুলে গেল, হ্যাঁ, এটা এই অক্সিজেনটা অ্যাটাক করবে, এই বন্ডটা ভেঙে যাবে সঙ্গে সঙ্গে। তাহলে কি তৈরি হবে, এখানে দেখা যাচ্ছে যেটা ডাবল বন্ড ও, এই বন্ডটা চলে গেছে, এখানটা আসবে OSO3। এবার যদি এটাকে হাইড্রোলিসিস করছি, অ্যালকালাইন মিডিয়াম হাইড্রোলিসিস হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি হাইড্রোলিসিস হয়ে যাবে। হাইড্রোলিসিস হয়ে গেলে এখানে এই ও বন্ডটা ভাঙবে, এটা OH হয়ে যাবে। একবারে করে দিচ্ছি। আর এখানে হাইড্রোজেন যেটা আছে সেটা এখান থেকে এখানে আসবে, এটা এখানে আসবে, তাহলে এটাও OH হবে, এটাও OH হবে। এটাকে এবার অ্যাসিডিফাই করলেই হবে, অ্যাসিডিফাই করো, দুটো OH হয়ে যাবে। এই বন্ডটা এখানে ব্যাক করলো, এটা O মাইনাস, এখানেও ও মাইনাস হয়েছিল, দুটো O মাইনাস, অ্যাসিডিফাই করলে হাইড্রোলিসিস করার পর যদি অ্যাসিডিফাই করি তাহলে এটা দুটো OH হয়ে যাবে। এটা এলস পার সালফেট অক্সিডেশন, দেখতে একটু জটিল কিন্তু ব্যাপারটা খুব সহজ। পটাশিয়াম বাইসালফেট দিয়ে, এই যে আমাদের H2SO যেটা থাকে পার ডাইসালফিউরিক অ্যাসিড, তার সব পটাশিয়াম সল্ট দিয়ে রিয়াকশনটা করানো হয়। এই হলো অক্সিডেশন রিয়াকশন। আচ্ছা, চলে আসি এবার রিডাকশন রিয়াকশানে। ফিনলকে যদি H2NI দিয়ে রিয়াকশন করানো হয়, খুব সহজ। H2NI ডেল্টা কি হবে, ডাবল বন্ডগুলোকে সব রিডিউস করে দিয়ে কি করবে, সাইক্লোহেক্সানল তৈরি করবে। কিন্তু এটাকে যদি আমরা লিথিয়াম লিকুইড অ্যামোনিয়া দিই, লিথিয়াম অর সোডিয়াম দিই, তাহলে কি তৈরি হবে, বার্চ রিডাকশন হবে। মনে আছে নিশ্চয়ই, বার্চ রিডাকশনে কি হয়, যেটা ঠেলা গ্রুপ থাকে, যেটা উইথ ডোনেটিং গ্রুপ থাকে, তারা পরস্পর কি করে, যে কার্বনে ওই ডোনেটিং গ্রুপটা আছে সেই কার্বন থেকে ডাবল বন্ডটা শুরু হয় এবং দুটো ডাবল বন্ড, তিনটের মধ্যে একটা ডাবল বন্ড রিডিউস হয়ে যায়, ফলে দুটো ডাবল বন্ড প্যারালালি পড়ে থাকে। এটাকে আবার আমরা টটোমেরিজম যদি করে নিই তাহলে এইরকম একটা কম্পাউন্ড আলটিমেটলি তৈরি হবে। এটা হচ্ছে বার্চ রিডাকশন অফ ফেনল, আবার বলছি, মনে করিয়ে দিচ্ছি ক্লাস 11 রিয়াকশন, তবু একবার মনে করিয়ে দিচ্ছি আমি। সেটা হলো, যদি ডোনেটিং গ্রুপ থাকে তাহলে এই যে পাই বন্ড তিনটের মধ্যে দুটো রিডিউস হবে, যে কার্বনে
ডোনেটিং গ্রুপটা আছে সেই কার্বন ডাবল বন্ড তার সঙ্গে প্যারালালি একটা হবে। আর যদি উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে ঠিক উল্টো হবে, উইথড্রয়িং গ্রুপ থাকলে এরকম হবে, যদি উইথড্রয়িং গ্রুপটা এক্স হয় এরকম হবে। এটা যেন মাথায় থাকে, যাতে পরবর্তীকালে অন্যান্য প্রবলেমগুলোর ক্ষেত্রে করতে পারো। এরপর আমরা চলে আসছি আর দুটো রিয়াকশান আমরা পড়বো আজকে ফেনলের ক্ষেত্রে। কি রিয়াকশান? ফেনলের আর দুটো যে রিয়াকশান আছে সেটা হলো, যে রিয়াকশানগুলো আছে সেই রিয়াকশানগুলো সব হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফেনল, এগুলোকে আমি আলাদা করে দিয়েছি। অক্সিডেশন আলাদা করলাম, রিডাকশান আলাদা করলাম, ইম্পর্টেন্ট যে নিউক্লিওফিলিক রিয়াকশানগুলো বা ইলেকট্রোফিলিক রিয়াকশানগুলো সব আলাদা করলাম, রিংয়ের রিয়াকশান আলাদা করলাম, ওএইচ গ্রুপের রিয়াকশান আলাদা করলাম। এখন পড়বো আইডেন্টিফিকেশন রিয়াকশান, একটা হলো ডায়াজো কাপলিং। এখন ফেনলের আইডেন্টিফিকেশন কিন্তু আমি আবার বলছি FeCl3 টেস্টটাও ফেনলের আইডেন্টিফিকেশন রিয়াকশান বটে। ফেনলের রিয়াকশানটাও, ফেনলের সাথে FeCl3 রিয়াকশানটাও আইডেন্টিফিকেশন রিয়াকশান, কিন্তু এই FeCl3 রিয়াকশানটা অনেকগুলো দেয়, অনেকগুলো ইনল কন্টেনিং কম্পাউন্ড দেয়। তাই আমি ওটাকে শুধুমাত্র ফেনলের আইডেন্টিফিকেশন রিয়াকশান হিসাবে না ধরে ফেনলের আইডেন্টিফিকেশনের আরও কয়েকটা রিয়াকশান করাচ্ছি। সেই রিয়াকশানটা দেখো, তোমরা মন দিয়ে দেখো। 1 নম্বর রিয়াকশান হচ্ছে ডায়াজো কাপলিং রিয়াকশান। ডায়াজো রিয়াকশান ভেরি সিম্পল, যেখানে N2Cl তৈরি হয়, অ্যামিন থেকে N2Cl, সেটা ডায়াজো রিয়াকশান। মানে পিএইচ 8 থেকে 9 এর মধ্যে, মানে অ্যালকালাইন পিএইচে, মাইল্ড অ্যালকালাইন পিএইচে রিয়াকশানটা করা হয়। টেম্পারেচার থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বরফ নিয়ে কাজটা করা হয়, পুরো বরফ পাত্রে বরফ রাখা হয়, টেস্ট টিউবগুলো সেই বরফের মধ্যে 2-4 মিনিট করে রেখে রেখে মিশিয়ে কাজটা করা হয়। কি করা হয় আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে কি নেওয়া হয়? অ্যানিলিন নেওয়া হয়। এটাকে দেওয়া হয় NaNO2, ডাইলুট HCl। অ্যালকোহল প্রিপারেশনের সময় এর মেকানিজম নিয়ে আলোচনা করেছি, সেই জায়গাটা আবার দেখে নেবে। আমি চেষ্টা করবো এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়াটা। 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড ডায়াজোটাইজেশন রিয়াকশন, এটা তৈরি হবে N2Cl। মানে প্রথমে অ্যানিলিন নিলাম, প্রায় ঝেড়ে ফেলে দেবো, মানে এটা প্র্যাকটিক্যাল করার সময় আমাদের স্যাররা এইভাবে বুঝিয়েছিলেন, যেটাকে জাস্ট গায়ে লেগে থাকলেই হবে। তার মধ্যে NaN2 ডাইলুট HCl দিয়ে অ্যানিলিন নাও, ওটাকে বরফের মধ্যে একটু ডুবিয়ে রাখো। NaN2 ডাইলুট HCl নাও একটা টেস্ট টিউবে, সেটাকে বরফের মধ্যে ডুবিয়ে রাখো, মানে বরফের মধ্যে রেখে দাও, বেশ খানিকক্ষণ রইলো, দুটোকে মেশাও, আবার বরফের মধ্যে রেখে দাও। এই একটা মিক্সচার তৈরি হলো। আমরা এটা কাপলিং রিয়াকশানের জন্য ডায়াজো কম্পাউন্ডটা তৈরি করলাম, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা কিন্তু এই রিয়াকশানের অংশ নয়, আমাদের দরকার এটা কীভাবে করা হয় আমি সেটা শেখাচ্ছি। ফেনল নাও, অ্যালকালাইন ফেনল নাও, একটু ক্ষারীয় ফেনল নাও, ফেনল নিয়ে সেটাকেও রেখে দাও ওই এর মধ্যে। কিসের মধ্যে? এই ধরো ক্ষারীয় ফেনল নেওয়া হয়েছে, ওই বরফের মধ্যে রেখে দিয়েছি আমরা। এখানে প্যারাপয়সনে H আছে, এখানে Cl, N ডাবল বন্ড N, pH 8 to 9, HCl বের করে দাও, কি হবে? ONA, N ডাবল বন্ড N, এরকম একটা অরেঞ্জ কালারের একটা প্রেসিপিটেট পড়বে, অরেঞ্জ প্রেসিপিটেট। এবার তোমরা বলো স্যার এটা মজা পেয়েছেন, আপনি এইরকম HCl গোল করে বের করে দিলেন, এইভাবে রিয়াকশান কি হয়? এইভাবে রিয়াকশান হয় না, সত্যিই হয় না এইভাবে। রিয়াকশানটা হয় কিভাবে দেখো, এটা কিন্তু বারবার প্র্যাকটিস করবে, বহুবার পড়েছে, বহু আবার পড়বে। তাহলে কি হবে? এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, ডবল বন্ড O, ডবল বন্ড N, ডবল বন্ড N, এখানে সিঙ্গেল বন্ড হবে, এখানে সিঙ্গেল অ্যাটাক হয়েছে, হয়েছে হয়েছে। এবার এখানে হাইড্রোজেনটা ব্যাক করবে, এটা এখানে আসবে, এটা এখানে কি তৈরি হলো? এখানে O মাইনাস,
Na প্লাস ডেফিনেটলি চলে আসবে, Na প্লাস হলে NaOH থাকলে Na প্লাস, না হলে KOH থাকলে K প্লাস। হয়ে গেল। এখন কালারটা কার জন্য আসছে? কালারটা আসছে এই গ্রুপটার জন্য। যেমন গ্রুপ আর যেমন মলিকুলার ওয়েট তার রিলেটেড ওয়েভলেন্থের অ্যাবজর্পশন এই মলিকুলটার ক্ষেত্রে ঘটবে, তার কমপ্লিমেন্টারি কালার আমরা দেখতে পাই। বুঝতে পেরেছো? এই হলো ডায়াজো কাপলিং। তার মানে আমরা ফেনল নিলাম, এই রিয়াকশনটা কিন্তু ডায়াজো কাপলিং এর রিয়াকশন, কাপলিং রিয়াকশন, এটা ডায়াজো রিয়াকশন, এটা কাপলিং রিয়াকশন, এটা শর্টকাট, এটা মেকানিজম। লিখে নাও ভালো করে, এটা শর্টকাট, এটা মেকানিজম, এটা ডায়াজো রিয়াকশন, ডায়াজো, এটা ডায়াজোটাইজেশন। এর মেকানিজম আমার অলরেডি করানো হয়ে গেছে, সেই ভিডিওটা দেখে নেবে, আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হয়েছে? ব্যাপারগুলো বুঝতে পেরেছো? তাহলে ফেনল নিলাম একটু, তার সাথে অ্যালকালি মিশিয়ে দিলাম, NaOH KOH NaOH মিশিয়ে দিলাম, পিএইচটা যেন 8 থেকে 9 এর মধ্যে থাকে দেখতে হবে। এগুলো শর্ট কোশ্চেন পরে কিন্তু। টেম্পারেচার 0 to 5 ডিগ্রি রাখার জন্য কি করবো? বরফের মধ্যে রেখে রেখে করবো। তাহলে ফেনল নিলাম, আর এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড এইভাবে তৈরি করে নিয়েছি। কীভাবে তৈরি করেছি বললাম, মিশিয়ে দিলাম, কালার পাবো অরেঞ্জ, তাহলে বুঝবো ওটা ফেনল। মানে ফেনল নিয়েছি বলাটা ঠিক নয়, মানে একটা আননোন স্যাম্পল নিলাম, যেটা ফেনল হবে কি না টেস্ট করবো সেটা। তাহলে একটা ডায়াজো কাপলিং রিয়াকশন গেল, আর একটা থ্যালিন টেস্ট। থ্যালিন টেস্ট এই রিয়াকশনটা ক্লাস 11-এ আমি ইন্ডিকেটর বোঝানোর জন্য করি। থ্যালিন টেস্টের কথা আমি আগে বলে দিই। থ্যালিন টেস্ট করার সময় কিন্তু কেউ কখনো এই পুরো যে রিয়াকশনটা আমি লিখবো সেসব করতে হবে না, আমি বলে দেবো। আমি এই ভিডিওটা করার সময় এখানে এখন যখন দেখছো তোমরা, এখানেই আমি বলে দেবো কোনটা কি রিয়াকশন লাগছে, এই রিয়াকশানে কী কী কোশ্চেন আছে সেগুলো আমি বলে দেবো, সেইগুলো শুধু করবে। যারা স্ট্রাকচার বুঝে নিয়ে ভালো করে করতে পারছো তাদের কাছে কোনো ব্যাপার নয়, তারা অবশ্যই সবই করবে, মেকানিজম করবে, সেগুলো দেখবে, জানতে হবে। তাই বলছি এটার মধ্যে কোশ্চেন অনেক সহজ। আমি বলছি কিভাবে রিয়াকশানটা হয়। ফেনল আর থ্যালিক অ্যানহাইড্রাইড কি লাগে? ফেনল 2 মোল আর 1 মোল থ্যালিক অ্যানহাইড্রাইড, এটা প্রশ্ন আসে। ফেনফথ্যালিন তৈরি করার জন্য কি কি লাগে? 2 মোল ফেনল, 1 মোল থ্যালিক অ্যানহাইড্রাইড। 2 মোল ফেনল আর 1 মোল থ্যালিক অ্যানহাইড্রাইড। তার সঙ্গে কি লাগে? কনসেন্ট্রেটেড H2SO4 আর হিট। জল বের করে দাও, দেখবে স্ট্রাকচারটা ভালো করে। এখানে হয়তো লাইটে সেট পড়ছে কিনা আমি জানি না, একটু দেখে নিই। না ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা হবে OH C। দেখে দেখে আঁকবো রে বাবা, কোনো ঝামেলা আছে? তোমরা তো আরো অনেক বড় কিছু করতে পারো। এটা হলো ফেনফথ্যালিন। ফেনফথ্যালিন পেয়ে গেছি, যেটা বোতলে দেখি আমরা, কালারলেস। এটা কালারলেস, কালার দেখার মতো কিছু খুঁজে পাচ্ছি না আমরা। এবার এর মধ্যে NaOH দাও, তাহলে কি হবে? ONA। আগে তো অ্যাসিডিক হাইড্রোজেনগুলো চলে যাবে। ONA হয়ে গেল। এখনো কিছু হয়নি, এখনো কালারলেস। কালার কেন আসবে? তার জায়গা তৈরি হয়ে গেছে। যে কোনো একদিক থেকে রেজোনেন্স করাও, এটা এদিকে আসবে, এটা এখানে আসবে, এটা ভেঙে যাবে, কি তৈরি হবে? বাঁ দিকের কম্পাউন্ডটাই আমরা কিছু ডিস্টার্ব করিনি, যা আছে লিখে দেব। সি ডবল বন্ড ও, দেখতে পাচ্ছ স্ট্রাকচার এসে গেছে, COO Na। এই যে গ্রুপটা এলো, এর জন্য কালারটা পাবো আমরা। কি পাবো? কেউ রোজ রেড বলে, কেউ বলে পিঙ্ক। কেন পেলাম? বিকজ অফ দিস NaOH। NaOH দেওয়ার আগে পর্যন্ত কেমন ছিল? কালারলেস, পিঙ্ক হয়ে গেল। রোজ রেড বলতে পারো, পিঙ্ক বলতে পারে। তাহলে এখানে প্রশ্ন কি আছে? ফেনফথ্যালিন তৈরি করার জন্য কি কি লাগে? 2 মোল ফেনল আর 1 মোল থ্যালিক অ্যানহাইড্রাইড, কনসেন্ট্রেটেড H2SO4 হিট। কালারটা চেঞ্জ হয় কোন গ্রুপের জন্য? এই রকম স্ট্রাকচারের জন্য। NaOH দেওয়ার পর, বেস দেওয়ার পর স্ট্রাকচার, বেস দেওয়ার আগে স্ট্রাকচার ডিফারেন্স দেখো, কোন বন্ডটা ভাঙে, এইসব ভেতরের ব্যাপারগুলো পড়াশোনা করতে হবে।
লাস্ট একটা টেস্ট আছে, তাহলে ফেনলের টেস্টের জন্য ডায়াজো কাপলিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ফেনলফথ্যালিন টেস্ট, ডায়াজো কাপলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর বললাম থ্যালিন টেস্ট, এবার পড়বো লিবারম্যান টেস্ট। শেষে গিয়ে আমরা নাইট্রেশনটা বাকি রয়ে গেছে, নাইট্রেশনটা পড়ে ফেলবো। ফেনল নেব, এখানে নাইট্রেশনটা পড়ি দিই। ফেনলের নাইট্রেশন সহজে হয় না, কারণ ফেনলের ওয়েজ গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হওয়ার ফলে এটা কি হয় জানো, বেশ মজার ব্যাপার, এটা নাইট্রেশন পলিনাইট্রেশন হয়ে যায়। আবার নাইট্রিক অ্যাসিড আছে যেহেতু, H2SO4 যেহেতু আছে, অক্সিডাইজ হয়ে যায়, ওই জন্য ফেনলের নাইট্রেশন খুব সহজে হয় না। ফেনলকে নাইট্রেশন করতে গেলে কি হয়, নাইট্রেশনটা এখানেই বলে দিচ্ছি, প্যারা বেঞ্জোকুইনন হয়ে যায়, যেটা আগে দেখালাম, অক্সিডাইজ হয়ে যায়। এবং ওর সাথে কি হয়, যেহেতু এর অ্যাক্টিভিটি বেশি, মানে বেনজিন রিংয়ে যেহেতু ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে, তাই নাইট্রেশন মানে NO2 গ্রুপটা অনেকগুলো জায়গায় ঢুকে যাবে, পলিনাইট্রেশন হয়ে যেতে পারে, এটা হতে পারে, সরি, প্লাস অনেকগুলোর মিক্সচার তৈরি হতে পারে, NO2 প্লাস হয়তো একটুখানি পিক্রিক অ্যাসিড তৈরি হলে এরকম কম্পাউন্ড তৈরি হয়। ফলে ফেনলের ডাইরেক্ট নাইট্রেশন করা হয় না, ফেনলকে কি করা হয়, প্রথমে ডায়াজোটাইজেশন করা হয় NaNO2 ডাইলুট HCl বা ডাইলুট H2SO4 দিয়ে। কম টেম্পারেচারে কি করা হয়, তোমরা তো জানো, যখন নাইট্রেশন করা হয়, যখন ডায়াজোটাইজেশন করা হয়, Na2 যখন অ্যাসিড দেওয়া হয় কম টেম্পারেচারে, লো টেম্পারেচার, কি হয়, NO+ তৈরি হয়, তোমাদেরকে বলেছিলাম NO+ তৈরি হয়, সেই NO+ ঢুকবে, এটাকে অক্সিডাইজ করে দিলে নাইট্রেশনটা হয়ে যাবে, এটা মাথায় রাখবে। এটা আমি এখানে সেটা পড়াচ্ছি না যদিও, এটা কি করা হয়, NaNO2 নাইট্রেশনের ক্ষেত্রে ডাইলুট HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড কি তৈরি হবে, OH NO, এটাকে এবার অক্সিডাইজ করে দাও, বুঝতেই পারছো, OH NO2 হয়ে যাবে, এটা একটা প্রসেস। যাই হোক, এখানে আমরা অন্য কিছু করছি, এখানে করব আবার কি দেবো, ফেনল আর H2SO4 দেবো, অ্যাসিড। কি হবে এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, দেখো এখানে আমি মেকানিজমটা দেখাই একটু। N ডবল বন্ড O, OH প্লাস হবে, এখানে OH আছে, OH খুলে গেল, অক্সিজেন মাথায় প্লাসটা সহ্য হচ্ছে না, তাহলে কি তৈরি হবে দেখো, এটা একটু জটিল টাইপের রিঅ্যাকশন, লিবারম্যানটা N OH তৈরি হয়েছে, OH প্লাস, দেখো স্ট্রাকচার আসছে। এবার অ্যাসিডিক মিডিয়ামে কি হবে, OH2 প্লাস তৈরি হবে, এখানে OH2 প্লাস, এখানে আবার তো এটা ব্যাক করবে, তাহলে কি তৈরি হচ্ছে, একবারে করে দিচ্ছে OH2 প্লাস, OH আবার ফিরে যাবে, এটা এখানে যাবে। এগুলো সব বইতে দেখানো থাকে না, এগুলো সব বুঝতে হবে তোমাদেরকে। এই দেখো স্ট্রাকচার এসে গেছে, এই যে স্ট্রাকচারটা, এটার জন্যই কালার আসে, এটা কিছু একটা কালার আছে, এটাকে আবার NaOH দিলে কি হবে, এটা সল্ট হয়ে যাবে, এটা ইন্ডোফেনল, এটা সল্ট অফ ইন্ডোফেনল হয়ে যাবে। এর যে কালার আছে সেই কালার দেখে আমরা লিবারম্যান টেস্টটা করি। তার মানে আলটিমেটলি এটা প্রথমে হবে, এটা তৈরি হবে, এটা থেকে একদম সরাসরি এটা তৈরি হবে, তারপর
বেস দিলেই তৈরি হবে ওর সল্ট। সেই যে কালারগুলো পাচ্ছি সেইটা দেখেই আমরা ফেনলটাকে টেস্ট করতে পারি। এটা সবচেয়ে ভালো টেস্ট, কিন্তু পড়তে গিয়ে সব থেকে জটিল। তাহলে এটা ভালো করে প্র্যাকটিস করবে। আর কি বলবো তোমাদেরকে, বলার তো কিছু নেই। লিবারম্যান কিন্তু বোর্ডে পড়বে না, লিবারম্যান বোর্ডে পড়বে না। তার নাইট্রেশন হয়ে গেল, এগুলো হয়ে গেছে, সব হয়ে গেছে আমাদের। ফেনল শেষ, ফেনলের প্রবলেম করব আমরা পরবর্তী ভিডিওতে। আচ্ছা, এখন যেটা করব সেটা হলো আর একটা রিয়াকশান আমি বুঝিয়ে দিই, যেটা আমরা লাস্ট রিয়াকশান অফ দ্য ডে, অফ দ্য চ্যাপ্টার, অফ দ্য টপিক ফেনল। এটা আমরা আগে যদিও পড়েছি, তবুও আমি একবার বলে দিই। PCl5 এর সাথে যখন ফেনলের রিয়াকশান হয়, অ্যালকিল হ্যালাইডে বলেছি PCl5। আমার কথাগুলো বারবার শুনলে মনে হবে যে স্যার সবই বলছে, আগে বলেছি। সবই আগে সত্যি বলেছি। তোমরা এখন না হয়, এখন তো রেকর্ডেড ভিডিও আছে, দেখে নাও, রেকর্ডেড ভিডিও দেখে নাও যে সত্যি বলেছি কিনা। আমি তো বলে দেবো, যদি অসুবিধা হয় আমাকে জানাও যে স্যার এটা আপনি বলেননি মনে হচ্ছে, আমাকে জানাও, আমি তোমাকে ভিডিওটা দিয়ে দেবো, কত মিনিট আছে সেটা বলে দেবো। PCl5 এর সাথে রিয়াকশান হলে অ্যাকচুয়ালি Cl প্লাস POCl3 তৈরি হয়, কিন্তু আলটিমেটলি এটা থাকে না। তৈরি হয় PCl5 এর সাথে, মানে এটাকে আমি এভাবে লিখছি PHOH, এর সাথে POCl3 ফার্দার রিঅ্যাক্ট করে। দিস ইজ নট এ মেজর কম্পাউন্ড। ফেনল কি করবে, এটাই আবার রিয়াকশন করবে, ব্যাক করবে, Cl বেরোবে, মানে কি তৈরি হবে, P ডবল বন্ড OPH, HCl বেরিয়ে যাবে, ওখানে প্লাস হচ্ছে, Hটা বেরিয়ে যাবে, এখানে Cl তো বেরোচ্ছেই, Cl রিয়াকশনটা আবার দুবার Cl বেরোবে, দুবার করে Cl বেরিয়ে তৈরি হবে P ডবল বন্ড OPH। দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট। এটাকে বেঞ্জিন রিং দিয়ে লিখলে কেমন হয় দেখবে। ট্রাইফিনাইল ফসফোনিয়াম অক্সাইড, এটা ফসফোনিয়াম অক্সাইড, ট্রাইফিনাইল ফসফোনিয়াম অক্সাইড। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিওটা লেন্দি হয়েছে, কেটে কেটে দেখবে। ওকে।